আপু তাড়াতাড়ি রেডি হয়ে নিন, বাইরে ইতি অপেক্ষা করছে। তোমরা যাও, মিতু কালকে আমার পরীক্ষা আছে, আমি আজকে বেরোতে পারবো না। আমারও আছে আপু, কিন্তু তাতে কি হয়েছে? আপনি প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নিন। না মিতু, আমার অনেক পড়া জমে গেছে, আমি আজকে যাব না। মিতু ওর কোনো কথাই শুনল না, বই বন্ধ করে চেয়ার টেনে তুলে বলল, আজকে আমার এক কাজিনের বিয়ে, আপনি গেলে আমি খুশি হব। প্লিজ আপু, না করবে না? তোমার কাজিনের বিয়েতে আমি কেন যাব মিতু? কিচ্ছু হবে না, চলুন না। তোমার বাসায় তো কাউকে না জানিয়ে কিভাবে যাব? ইতি ম্যানেজ করে নেবে। যেতেই হবে? যেতেই হবে। না গেলে হয় না? না, হয় না। আমি জানি আপনার মন খারাপ, আপনাকে একা রেখে আমি এখানে কিছুতেই মজা করতে পারবো না। বিয়ে পড়ানো হয়ে গেল। ইরিন যতটুকু বুঝলো তাতে এক নিঃশ্বাসে 3বারের জায়গায় 4বার কবুল বলে ফেলেছে। আবির অবশ্য সেরকম কিছু করেনি, ধীরে সুস্থে 3বার কবুল বলেছে। বিয়ে পড়ানো শেষে ইরিন কতবার আবিরের দিকে তাকালো, যদি একটাবার চোখাচোখি হয়। মিতু আর ইতিহাদের সাথে সে একটা বাড়িতে এসেছিল। ইরিন ভেবেছিল এটা মিতুর বান্ধবীদের বাড়ি, তবে তেমন লোকের আনাগোনা নেই। ইরিন ভেবেছিল মিতু বান্ধবীর বিয়েটা অনুষ্ঠান ছাড়া হয়েছে, কাজই সবাই রেডি। কিন্তু যখন কনেকে ডাকা হয় তখন ইতিহাদ আর মিতু এসে ইরিনকে নিয়ে যায় একটি ঘরে। সেই ঘরে আবিরকে দেখে ইরিন অবাক হয়। সেই রুমে সবাই ছিল, আবিরের গায়ে পাঞ্জাবি পরা, তার মানে কার বিয়ে হয়েছে? কিন্তু কাজী যখন কনে হিসেবে ইরিনের নাম বলে তখনই ইরিন আরও শক্ত খায়। যাই হোক, অবাকের মধ্যে দিয়েই আবিরের সাথে ইরিনের বিয়েটা হয়ে যায়। ইরিন তাকিয়ে আছে আবিরের দিকে। মানুষটা কতদিন তার সঙ্গে কথা বলে না, কিন্তু আবির বিয়ে শেষেই ব্যস্ত হয়ে পড়ল। ঘরোয়াভাবে বিয়ে হলেও মোটামুটি ছোটোখাটো একটা জটলার মতো বেঁধেছে। প্রতিটা রুমেই মেহমান, তার মানে বিয়ের কথা সবাইকেই জানানো হয়েছে, কেবল ইরিনকে ছাড়া। মাইমুনা বেগম আর সাবিনা বেগম হাসাহাসি করছে, আর এটা বারবারই ইরিনকে রেখে মুচকি হাসছে। আর ইরিনের বর মহাশয় মানিব্যাগ পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিজে বাবুর্চিদের রান্নার তদারকি দেখতে চলে গেলেন। খানিক বাদে গম্ভীর মুখে বাসায় এসে ঢুকলো। ইরিনের সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটি করে দিলেন এই অসম্ভব খারাপ রকমের ভালো মানুষটা। বিয়ের খুশিতে ইরিন যখন আত্মহারা তখন এই বদলোক এসে বলল, খাওয়া দাওয়া শেষ করে নে, কালকে তোর এক্সাম আছে না, আমি দিয়ে আসবো। ব্যাস, ইরিনের মুখটা বেলুনের মতো চুপসে গেল, কিন্তু তাতেই আবিরের কিচ্ছু এলো না। একটু পর নিজে এসেই থালা ধরিয়ে দিয়ে 10 মিনিটের আলটিমেটার দিয়ে গেল। 10 মিনিটের ভিতরে শেষ করে নিচে আয়, আমি ওয়েট করছি। ইরিনের মেজাজ প্রচুর খারাপ হয়েছে। নিশ্চয়ই ইতির কাছ থেকে তার এক্সামের কথা জেনেছে আবির। লাজ লজ্জার মাথা খেয়ে ইরিন নিজেই বাসার সবাইকে জান লাগিয়ে বোঝানোর চেষ্টা করলো এই পরীক্ষাটা না দিলে কিছু হবে না, পরে দিয়ে দেওয়া যাবে। কিন্তু কে শোনে কার কথা? অবশেষে শ্বশুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ইরিন। তাতে অবশ্য কাজও হতো যদি না আবির এসে তাকে থামিয়ে দিত। উনি মন্ত্রী মানুষ, উনি ঠিকই এসব এক্সাম থামাতে পারবেন। এখন না দিলে খুব বড়সড় কোনো ক্ষতি হয়ে যাবে না। রুমে নিয়ে এসেই আবির ইরিনকে ঝাড়ি দেওয়া শুরু করে গেল। তোর লজ্জা বলতে কিছুই নেই, লজ্জার শরীরে মাথা খাইছিস নাকি? ছিছি, তুই আজকে থাকার জন্য বাবাকে বলতে গেছিস? আমি কাকে বিয়ে করলাম, লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। এই তোর এত তাড়া কিসের? আমি পুরুষ মানুষ, আমি ধৈর্য ধরতে পারি, তোর সমস্যা কি? ইরিন লজ্জায় লাল হয়ে গেল, কানের কাছে ভো ভো আওয়াজ করছে। আবির এভাবে কেন বলছে? ইরিনের বুঝি লজ্জা লাগছে না? আবির একটু আগেই এই নিয়ে সাবিনা বেগমের সাথেও রাগারাগি করে এসেছে। সাবিনা বেগম যখন ইরিনকে থাকার পারমিশন দিতে চাইলেন, আবির তখন কড়া গলায় বলল, খবরদার মা, তুমি ওকে কখনো প্রশ্রয় দেবে না, আমি তোমাকে অনুরোধ করছি। দয়া করে ওর পড়াশোনাটা লাডে উঠিয়ে দিও না, আপাতত পড়াশোনায় মনোযোগ দিক, সেই ফাঁকে আমিও একটু নিজেকে গুটিয়ে উঠি। তোমরা যদি এখন ওকে প্রশ্রয় দাও, সে মাথায় উঠে বসে থাকবে একেবারে, আর কিছুতে কন্ট্রোলে রাখা যাবে না। সাবিনা যে ছেলে দৃঢ় সংকল্পের কাছে হার মানতে বাধ্য হয়েছে এমনটাও নয়। ইরিনের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন তিনি।
একবার লাই পেলে ইরিন পড়াশোনার সব গোল্লায় তুলবে। এছাড়া আবির ঠিকই বলেছে, আবিরকেও একটু সময় দেওয়া প্রয়োজন। সবে ইন্টার্নি শেষ করেছে, আর একটু গুছিয়ে নিক। অবশেষে ছেলের মতামতে সম্মতি দিলেন তিনি। আবির আবারও ধমক দিয়ে বলল, কি সমস্যা তোর? কথা বলছিস না কেন? ইরিন মুখ ফুটে বলল, আমার অনেক সমস্যা, আমি আপনার মতো এত ধৈর্য ধরতে পারবো না। আবির চরম আশ্চর্য হলো, সাথে সাথেই ধমকে উঠে বলল, খবরদার ইরিন, তুই আমার সাথে এভাবে কথা বলবি না। বিয়ে হয়েছে তার মানে এই না যে তুই সব কিছু বুঝে ফেলেছিস। আমি যেভাবে বলবো সব কিছু সেভাবে ঠিকভাবে হবে। আমার কথার বাইরে গেলে পা কিন্তু ভেঙে ফেলবো। বিয়ে তো শুধু আপনি আমাকে করেননি, আমি আপনাকে করেছি। আবিরের মনে হলো ইরিন বদ্ধপরিপক, তার অধিকার সে আদায় করেই নেবে। তার জন্য ইরিনকে যদি নির্লজ্জ হতে হয় তো সে হবে। আবির ডান হাতটা কপালে চেপে ধরে বড় নিঃশ্বাস ফেলল। ইরিনের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, কি চাস তুই? সব মেয়ে যে চাই তাই। আবিরের মাথা ঘুরছে। ইরিনের কথাবার্তা ও ঠিক হজম হচ্ছে না। বিয়ে করে মস্ত বড় মুসিবতে ফেসে গেছে সে। বিয়ের আগেই ভালো ছিল, এই মেয়ে এখন ওর প্রতিটা কথায় মুখ চাকাচ্ছে। কেন যে বোকামি করলি আবির? ওকে শাসনে আটকাতে গিয়ে নিজে আটকে গেলি। কাশি উঠে গেছে তার, কাশির চোটে চোখে পানি এসে গেছে। ইরিন কাছে এগিয়ে এসে বলল, পানি দেবো? দে। বউকে কেউ তুই করে বলে বলুন তুমি? আমি কিন্তু এবার ঠাস করে তোর গালে চড় বসিয়ে দেবো ইরিন। বউকে মারবেন? আবির গলা চড়িয়ে ডাক দিল। মা, ও মা, মা। সাবিনা বেগম ছুটে এলো ছেলের ঘরে। তারপর উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে বাবা? ওকে আমার সামনের থেকে সরাও, না হলে কিন্তু আমি এক সেকেন্ডও এখানে থাকবো না। সোজা বাসা থেকে বেরিয়ে যাব। ইরিনও সমান তেজে মুখ চালালো। হ্যাঁ, আপনি বরং আমাকে হোস্টেলে দিয়ে আসুন। এখানে বসে বসে আপনার বাড়ি ঝাড়ি খাওয়ার চেয়ে হোস্টেলে শুয়ে শুয়ে মনে মনে আপনার সাথে বাসর করি। মুহূর্তেই আবিরের মুখ লজ্জায় লাল হয়ে গেছে, কান গরম হয়ে গেল তার। ইরিনের কি কমন সেন্স বলে কিছু নেই? সে কেন দেখে শুনে এমন একটা গভীর টাইপ মেয়েকে বিয়ে করলো? কেন? সাবিনা ছেলের অবস্থা বুঝতে পেরে দ্রুত ইরিনের হাত ধরে ওকে টেনে বের করে নিয়ে গেলেন। ইরিন এক বুক হতাশা নিয়ে সাবিনার সাথে বেরিয়ে গেল। সব কিছু স্বপ্নের মতো লাগছে তার কাছে। সত্যিই কি তার বিয়ে হয়ে গেছে? সত্যি একটু আগের মতোই আবিরের সাথে ঝগড়া করছে। হাসি আসছে তার। ঝগড়া করুক আর যাই করুক, হুট করে আবির নামক কঠিন বস্তুটার ভালোবাসার গভীরতা সে অনুভব করতে পারছে। ইতির কথাগুলো মনে পড়ছে তার, কিভাবে মানুষটা তার সম্মান বাঁচানোর জন্য জোর হাতে সব হ্যান্ডেল করেছে। সত্যিই তো, ইরিন যদি সত্যি সত্যি সেদিন পালিয়ে যেত, তাহলে সমাজে ইরিনের পরিবারের অবস্থানটা কোথায় হতো? সমাজ তো তার বাবা মায়ের মুখে থুতু ছেটাতো। এখন বুঝতে পারছে ইরিন সে খুব বড় ভুল করেছে, খুব বড়। সে যখন নিহাতকে পছন্দই করেনি, তার উচিত ছিল সরাসরি সেটা জানিয়ে দেওয়া। বিয়ের দিন পালিয়ে যাওয়ার প্ল্যান, তার জন্য নেহাত ছেলে মানুষই হলেও তার পরিবারের জন্য ভয়াবহ তাণ্ডব হতে পারত। কিন্তু আবির সেটা হতে দেয়নি। নিজের খুব বলতে ইচ্ছে করছে, কেন সে এই মানুষটার সাথে ঝগড়া করলো? পরক্ষণেই ভাবল না, করবে সে। আবিরের সাথে ঝগড়াময় ভালোবাসা তাকে করতেই হবে। আবারও হাসল ইরিন, অথচ কয়েকদিন আগেই সে বোকার মতো জীবনে নিয়ে আফসোস করছিল। যার আবিরের কঠিন ধরনের প্রেমিক আছে, সে কেন জীবনের জন্য হতাশ করবে? এখন আর আফসোস হচ্ছে না তার। এই মানুষটার ইচ্ছে পূরণ করতে তার কাছ থেকে দূরে থাকতে পারবে সে, কারণ আত্মিক প্রণয় তো হয়েই গেছে তাদের। ইতি আর মিতু এতক্ষণ যাবৎ ইরিনের জন্য অপেক্ষা করছিল। কথা ছিল আবির হোস্টেলে পৌঁছে দিয়ে আসবে ইরিনকে, কিন্তু সে মত পাল্টে ফেলেছে। ইরিন টু শব্দটিও করল না। শ্বশুর শাশুড়ি মা বাবা সহ বাড়ির বড়দের সালাম করে ইতিদের সাথে বেরোনোর জন্য তৈরি হয়ে নিল। আবির সোফায় বসা। ইরিন সদর দরজা দিয়ে বেরোনোর সময় শুধু বলল, আসি। আবির একবার তাকালো। ইতি টেনশনে পড়ে গেছে। ইরিন রেগে আছে কিনা সে বুঝতে পারছে না। মিতুকে ইশারা করলো সে।
মিতু যেহেতু একটা মেয়ে, এই মুহূর্তে আরেকটা মেয়ের মনের অবস্থা সে নিশ্চয়ই বুঝতে পারবে। মিতু তাকে ইশারায় বুঝিয়ে দিল সে কনফিউজড। ইতি বাসায় নিচে দাঁড়িয়ে ভয়ে ভয়ে প্রশ্ন করল। তুই ঠিক আছিস? ইরিন জবাব দিল না, পূর্বের ন্যায় দাঁড়িয়ে রইল। ইতি আবার জিজ্ঞেস করল। ইরিন, ইরিন গাড়িতে উঠে বসতে বসতে বলল। আমি ঠিক আছি ইতি। মেহরাব সাহেবের গাড়িতে করে ওদের যাওয়ার ব্যবস্থা করছে। মেহরাব সাহেব যাচ্ছে তাদের সাথে। তিনি এখনও গাড়ির কাছে আসেননি, তাই ওরা অপেক্ষা করছে। 10 মিনিটের মাথায় মেহরাব সাহেব নেমে এলো। ইরিন দীর্ঘশ্বাস চেপে বিড়বিড় করে বলল। আমি আর আসবো না মিয়া বীর, আপনি আমার পা ধরে মাপ চাইলেও আমি আসবো না। বস্তুত ইরিনের মনের অবস্থা হচ্ছে, আবির যদি এই মুহূর্তে এসে তাকে বলে হোস্টেলে যাওয়ার প্রয়োজন নেই, সে অতি উৎসাহের সহিত গাড়ি থেকে নেমে যাবে। কিন্তু আবির আসেনি। ইরিন হতাশভাবে হোস্টেলে ফিরে এলো। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আবিরের ঘুম আসছে না। অনেকক্ষণ যাবৎ বারান্দায় বসে আছে সে। ইরিন চলে যাওয়ার পর থেকেই ফাঁকা ফাঁকা অনুভূতি হচ্ছে তার। হঠাৎ করে কেন এমন হচ্ছে? অনেক দিন যাবৎ ইরিনের উপর রাগ করেছিল সে, কিন্তু কখনো এমন অনুভূতি হয়নি। এখন কেন এমন হচ্ছে? ইরিনকে ভীষণভাবে মিস করছে সে, ভীষণ ভীষণ ভীষণভাবে। ইরিনকে কি একটা ফোন করবে সে? ইরিন ধরবে না, নিশ্চয়ই তার উপর রেগে আছে। দ্রুত গায়ে শার্ট ছড়িয়ে নিল আবির। এই মুহূর্তে ইরিনকে তার সামনে চাই। কেন চাই, কী কারণে চাই সে কিছু জানে না, কিন্তু চাই। গাড়ির চাবি নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল সে। তাদের বাড়ির দারোয়ান মোতালেব হোসেনকে ঘুম থেকে টেনে তুলে গেট খোলার ব্যবস্থা করল। ইরিনের হোস্টেলের সামনে এসে ইরিনের নাম্বারে ডায়াল করলো আবির। ইরিন ফোন সাইলেন্ট করেই ঘুমিয়ে পড়েছে। ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুম চলে এসেছে তার। ফলাফলস্বরূপ ফোন করতে পারল না। আবির গেটের নিচে দাঁড়িয়ে বারবার ফোনে ট্রাই করেই যাচ্ছে। রিং হচ্ছে, কিন্তু ইরিন ফোন ধরছে না। ইরিন কি তাহলে ঘুমিয়ে পড়েছে? অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করছে আবির। যতক্ষণ পর্যন্ত না ইরিনের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না সে। ভোর 5:30টায় ঘুম ভেঙে গেল ইরিনের। বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল সে। কফিতে চুমুক দিয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। সে ঠিক করেছে আজকের পরীক্ষাটা সে দেবে না। কফি খেতে খেতে ঠান্ডা বাতাসে নিজেকে সিক্ত করার অনুভূতি নিচ্ছে সে। হোস্টেলের রাস্তায় চোখ পড়তেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। নিশ্চিত হওয়ার জন্য ভালো করে লক্ষ্য করলো মানুষটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। কাছেই গাড়ি পার্ক করা। কপালে হাত রেখে কিছুক্ষণ চিন্তা করলো ইরিন। ঘটনার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। দ্রুত রুমে ঢুকে ফোন চেক করলো সে। রাত 3টা থেকে ভোর 5টা অবধি 200টা মিসড কল উঠে আছে। প্রথম কলটা রাত 3:10-এ, সর্বশেষ 3:45টায়। ইরিনের বুক ধড়ফড় করছে। আবিরের নাম্বারে ডায়াল করতে গিয়ে কেটে দিল। গায়ে একটা চাদর জড়িয়ে নিচে নেমে এলো। তখনও বাইরে আবছা অন্ধকার। গেটে দারোয়ান ঘুমোচ্ছে। ইরিন গেট খোলার জন্য অনুনয় বিনয় করল, কিন্তু তিনি গেট খুলতে নারাজ। এত সকালে গেট খোলার পারমিশন নেই। ইরিনের প্রায় কেঁদে ফেলার অবস্থা। মানুষটা নিশ্চয়ই সারা রাত এভাবেই দাঁড়িয়েছিল। অবশেষে মর্নিং ওয়াকের অজুহাত দিয়ে গেট খুলতে সক্ষম হলো সে। দ্রুত পা চালিয়ে গাড়ির কাছে গেল সে। আবির গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইরিনকে দেখে হতভম্ব হয়ে গেল। আগুন লাল চোখ জোড়ায় ধুলো ধুলো ভাব। অপ্রস্তুতভাবে হাসল। দুজনের কেউই কোনো কথা বলতে পারল না। তবে এই মুহূর্তে আবিরের শান্তি লাগছে। সে চাইলেই ভিতরে প্রবেশ করতে পারত, কিন্তু সেটা আইন বিরোধী। আবছা আলোতে ইরিনকে ভীষণ রকম সুন্দর লাগছে। আলতো করে তার গালটা টেনে দিতে ইচ্ছে করছে। নীরবতা ভেঙে আবির বলল, তুই কি আজকে পরীক্ষা দিবি? হ্যাঁ। প্রিপারেশন আছে? না, এখন গিয়ে পড়বো। না দিলে হয় না? আবিরের আকুতি ভরা চাহনি ইরিনের একেবারে কলিজায় গিয়ে লেগেছে। নিজেকে সংযত করে বলল, না হয় না। আমার উপর রাগ করে বলছিস? না, তবে তবে আর কি, পরীক্ষা যখন দিতেই হবে শুধু শুধু পিছিয়ে লাভ কি। আবির নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল।
সে কেন এত রাতে ইরিনের হোস্টেলে ছুটে এসেছে, কেন সারা রাত জেগে হোস্টেলের বাইরে দাঁড়িয়েছিল, এই নিয়ে একটা প্রশ্ন করল না ইরিন তাকে। বলল, আপনি কি কিছু বলবেন? কেন? আমি পড়তে বসবো। তুই কি শিওর পরীক্ষা দিবি? তাই তো বললাম। ঠিক আছে, যা। ইরিনের ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে। এই মানুষটা এমন কেন? সারা রাত রাস্তায় জেগে দাঁড়িয়ে থাকতে পারবে, অথচ ভালোভাবে দুটো কথা বলতে তার যত অসুবিধা। রাগে গটগট করে হোস্টেলের দিকে ফিরে গেল সে। আবির মূর্তির মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইরিন অদৃশ্য হতেই গাড়ি স্টার্ট দিল। ইরিনের ব্যালকনিতে দাঁড়িয়ে অশ্রু বিসর্জনটাও অদেখাই থেকে গেল তার, অথচ সে দিব্যি হাসছে। পরীক্ষা কী দিয়েছে ইরিন নিজেও জানে না। উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিয়েছে সে, নির্ঘাত ফেল করবে। পরীক্ষা শেষে সে আর ইত্তি একসাথে বেরোচ্ছিল। গেটে আবিরকে দাঁড়ানো দেখে ইত্তি সরে পড়ল। ইরিন একবার ভাবলো দেখেও না দেখার ভান করে চলে যাবে, কিন্তু পরক্ষণেই মত পরিবর্তন করে ফেলল। আবিরের কেন এসেছে তার জানা দরকার। আবিরের কাছে এগিয়ে যেতেই আবির হাসি মুখে জিজ্ঞেস করলো, এক্সাম কেমন হয়েছে? ভালো না। জানতাম আমি, শুধু শুধু আমাকে আসতে হলো। আপনার উদ্দেশ্য কি? ইরিনের কড়া জিজ্ঞাসাবাদ। আবির মৃদু হেসে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বলুন। এখানে না, বাসায়। আমি বাসায় যাব। প্লিজ রিন, তোকে নিয়ে টানাটানি করার মতো আমার গায়ে শক্তি নেই, বিশ্বাস কর। এক ফোঁটাও নেই। বাবু, সোনা, ময়না, প্লিজ বিনয় করছি, অনুরোধ করছি, গাড়িতে ওঠ না। ইরিন দ্রুত ঘুরে দাঁড়ালো। আবির এমন সিরিয়াস মুহূর্তে তার সাথে মশকরা করছে, দরকার নেই ইরিনের আর কিচ্ছু শোনার। আবির দ্রুত সামনে এসে দাঁড়ালো। ইরিনের হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে বলল, সত্যি রিন, বিশ্বাস কর, সারা রাত দাঁড়িয়ে থেকে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি শুধু শুধু তামাশা করেছিলেন কেন? তুই বাসায় যাবি না বললি না কেন? আবির গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তায় ইরিন একটা কথাও বলেনি, চুপচাপ বসেছিল। বাসার পৌঁছাতেই সাবিনা বেগম আবির আর ইরিনকে দেখে চমকে উঠলেন। ইরিনের হাত ধরে টেনে রুমে নিয়ে গেলেন। ফিসফিস করে বললেন, ঘটনা কি? ইরিন কি বলবে খুঁজে পাচ্ছে না। আবির ফ্রেশ হয়ে মায়ের ঘরে এলো। ইরিনকে উদ্দেশ্য করে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে। ইরিন শাশুড়ির মুখের দিকে তাকালো। তিনি ইশারায় যেতে বললেন। আবিরের পিছু পিছু রুমে ঢুকলো সে। আবির আবারও ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। বেরিয়ে এসে দেখলো ইরিন খাটের উপর বসে পা দোলাচ্ছে। চেয়ার টেনে ইরিনের মুখোমুখি বসলো। সে তাকাতেই ইরিন মুখ ফিরিয়ে নিয়েছে। এই হরিণ, তাকা আমার দিকে, তাকা, তাকা না। ইরিন আগের মতোই বসে রইল। তোকে হরিণ কেন ডাকে জানিস? ইরিনের কোনো নড়চড় নেই। আবির নিজে নিজেই বলল, তোর চোখ দুটো হরিণের চোখের মতো মায়াবী, তাই। ইরিনের হৃৎপিণ্ড লাফাচ্ছে, তীব্র গতিতে লাফাচ্ছে, তবুও জবাব দিল না সে। আবির ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোকে সেই ছোট্ট বেলা থেকেই ভালোবাসি। ইরিন অবাক চোখে আবিরের দিকে তাকালো। আবির জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তোর মনে আছে প্রথমবার সবাই মিলে যখন আমাদের দুজনের বিয়ে ঠিক করেছিলাম? তখন আমি 12 ছিলাম। সারাদিন তোর সাথে ঝগড়া। বড়বা যখন আমাকে জানালো ওনার সাথে আমাদের বিয়ে দিতে চায়, তখন আমি কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছিলাম। তোকে প্রপোজ করি বৃষ্টির দিন, কিন্তু তুই না করে দিবি জানতাম। ইরিন অবাক হয়ে শুনে যাচ্ছে। আবির বলল, তারপর তোর এসএসসি পরীক্ষার আগে তোর বাবা যখন আমাকে জিজ্ঞাসা করলো তোকে বিয়ে করতে আমার কোনো আপত্তি আছে কি না, তখন কিন্তু আমি না করিনি। তবে আমার ইচ্ছা ছিল তোর পড়াশোনা যখন মোটামুটি শেষ পর্যায়ে আসবে তখন বিয়েটা হবে। কিন্তু তোর পাগলামির জন্য হুটহাট করে আমাকে ডিসিশন চেঞ্জ করতে হলো। এবার আমাকে একটা প্রশ্নের জবাব দিবি তুই? কি? তুই কি আমাকে ভালোবাসিস? ইরিন মুখ ফিরিয়ে নিয়ে বলল, কখনোই না। আবির বলল। ইরিনের খোপা করা চুলগুলো টেনে দিয়ে বলল, ইস, কখনোই না বললেই হলো। কাল রাতে তুই মায়ের সামনে কি বলছিলি মনে আছে? ভুল বলেছি, একদম ভুল। আর আর মানে? আচ্ছা যা, বিশ্বাস করিলাম, তুই রাগিস না। আপনি আর কিছু বলবেন?
আমি বুঝতে পেরেছি বিয়ের পর সত্যি মেয়েরা শ্বশুরবাড়িতে থাকার উচিত, স্বামীর সেবা করা উচিত। সেই হিসাবে তোরও তোর শ্বশুরবাড়িতে থাকার অধিকার আছে। ইরিনের মাথায় আসছে না আবির হঠাৎ মত পরিবর্তন করলো কেন। গতকাল রাতে সে নিজেই ইরিনের থাকা নিয়ে তুলকালাম বাঁধিয়েছে, অথচ আজকেই মত পরিবর্তন করে ফেলেছে। রহস্যটা কি? আবির বলল, তবে আমার একটা শর্ত আছে, তুই যদি আমাকে কথা দিস পড়াশোনা ঠিকঠাক করবি, তাহলে হোস্টেলে থাকার দরকার নেই, বাসায় থাকতে পারবি। কারণ আমি বড় মাকে কথা দিয়েছি তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি তার আগে কোনো ভুল সিদ্ধান্ত নেব না। এবার তুই বল তোর কি মতামত? বাসায় যদি থাকতে চাস পড়াশোনায় কোনো ফাঁকিবাজ করা যাবে না, মন দিয়ে পড়াশোনা শেষ করতে হবে। যতদিন আমি আছি সকালে দিয়ে আসবো, ছুটির সময় নিয়ে আসবো। ঠিক আছে। তবে নেক্সট উইকের থেকে আমি কিন্তু ঢাকায় থাকছি না। আজকে সকালেই খবরটা পেয়েছে আবির। আবিরকে আবার একটা মিশনে যেতে হবে। এখানে প্রধানমন্ত্রীর নির্দেশে সিক্রেট মিশন। কোথায় যাবেন আপনি? ঢাকার বাইরে যশোরে, তোর সমস্যা হবে না। তুই আব্বু মানে মেহরাব সাহেবের সাথে কলেজে যাওয়া আসা করবি। ইরিন জবাব দিল না, মৌন মুখে বসে রইল। আবির মুচকি হেসে বলল, ভালো হয়েছে না, আমি চলে যাব, শান্তিতে থাকতে পারবি। কবে যাবেন? নেক্সট উইক। ভালো। আবির হঠাৎ লম্বা হয়ে ইরিনের পাশে খাটে শুয়ে পড়ল। ইরিনের হাতটা টেনে বুকের উপর রেখে বলল, অনেক ভালোবাসার কথা বলে ফেলেছি, এবার তো একটু ভালোবাসা দেখাম, স্বামী সেবা কর। সারা রাত তোর জন্য মশার কামড় খেয়েছি, মহিলা হোস্টেলের মশাগুলো আমাকে কমপক্ষে 1 লিটার রক্ত খেয়ে ফেলেছে, দুর্বল হয়ে গেছি আমি। এবার তুই একটু সেবা করে সুস্থ কর। আবির চোখ বন্ধ করে ইরিনের কোমর জড়িয়ে ধরল। ইরিনের আবার বুক ধড়ফড় করছে, সারা শরীর ঝিমঝিম করছে। আবির চোখ বন্ধ করেই বলল, হরেন কি ভাবছিস তুই? ইরিনের হঠাৎ হিয়া ও আরোহীর কথা মনে পড়ে গেল। কৌতূহল বশতই জিজ্ঞেস করলো, হিয়া বা আরোর সাথে আপনার কথা হয়? আপনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে ওদের সাথে এত মিশতেন কেন? এত ঘটনা ঘটে গেল তুই এখনো ওদের নিয়ে পড়ে রইলি। কোথা ঘোরাচ্ছেন কেন? হিয়া আমার বোনের মতোই। মিথ্যা কেন বলছেন? হাসিবের থেকে শুনিস। আর তোরে জানানোর জন্যই আমি সবার সাথে একটু মিশতাম, বেশি করে মিশতাম, তবে কম মিশছি। তুই তো আবার ঝৌগুলোটে। মিথ্যা বলার আর জায়গা পান না তাই না? হিয়াকে দেখলে কেউ বলবে না যে আপনার বোন হয়, চেহারার মিল নেই। আবির তাল মিলিয়ে বলল, ঠিক বলছিস, যেন সুন্দরী তাই না? ইরিন সরু চোখে আবিরের দিকে তাকালো। আবির চোখ বন্ধ করেই হাসছে। দুম করে আবিরের পিঠে কিল বসিয়ে দিল সে। রাগে চোখ মুখ লাল করে ফেলল। তাকে কষ্ট দিয়ে কি শান্তি পায় আবির। আবিরের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ইচ্ছে মতো টানল। আবির তখনও হাসছে। এত জোরে টানছিস কেন? ব্যথা পাই তো। ইরিন চুল টানাটানির পরিমাণ বাড়িয়ে দিয়ে আবারও কৈফিয়ত নেওয়ার ভঙ্গিতে বলল, আমি কি আরাম পাওয়ার জন্য টানছি? কি বলছেন আপনি? হিয়া সুন্দরী, খুব সুন্দরী। ইরিন লাগছে, টাক বানিয়ে ফেলবি নাকি? হ্যাঁ ফেলবো। এই যে তুই বৌদির মতো আচরণ শুরু করে দিলি। বিয়ে হয়ে গেছে বলে ভাবিস না আমি তোর সাথে মারামারি করব না। ছাড় বলছি, আমি ধরলে কিন্তু রেহাই নেই, পরে আমার দোষ দিতে পারবি না। ইরিন আবিরের গায়ের উপর উঠে গেছে। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি বললেন আপনি? নিজের দোষ করে আবার আমাকে মারবেন বলছেন? মারবেন আমাকে? না, চুমু খাবো, আয় চুমু খাই। যদিও সকালে ব্রাশ করিনি, ব্যাপার না, আমি নিশ্চিত এলাচির ঘ্রাণ পাবি। টেনে নিজের চুল থেকে ইরিনের হাত দুটো সরিয়ে নিল আবির। দুষ্টু হাসি দিয়ে বলল, লেটস স্টার্ট। ইরিন নাক মুখ বিকৃত করে বলল, আপনি একটা খাটেস। আমার বোধ শক্তি থাকতে এই জীবনে কোনোদিন আমি আপনাকে চুমু খাবো না। খাবি না? জীবনেও না। ঠিক আছে, আমি আবির হাসান শপথ করে বলছি, তোকে বুদ্ধি প্রতিবন্ধী বানিয়েও হলেও আমি চুমু খাবো, মানে খাবই। ব্রাশ না করলেও খাবো। আহ কি সুন্দর এলাচির সুঘ্রাণ, তুই একবার চুমু খাইয়ে দেন না। ইরিনের বমি আসছে। আবিরের রুচিবোধ এত জঘন্য কেন? ওয়াক থু। আবির আবারও ভিলেন টাইপ হাসি দিয়ে বলল, ইরিন জাস্ট একটা। আবিরের রীতিমতো তার হাত দুটো নিজের হাতের বাঁধনে আটকে ফেলেছে। ইরিনের অবস্থা কাঁদো কাঁদো। তার এমন অবস্থা দেখে আবিরের দম ফেটে হাসি আসছে। ইরিন পা দুটো এলোমেলো ছুঁড়ে সতর্ক করে বলল, আমি কিন্তু সবাইকে বলে দেবো, খবরদার।
আবির তাকে আধশোয়া করে ফেলেছে। ইরিন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি প্লিজ ব্রাশ করে আসুন। তুই কোন দেশের হেলথ মিনিস্টার? তোকে চুমু খেতে গেলে আবার ব্রাশ করা লাগবে? আবির আলগোছে একটা চুমো খেয়ে নিল ইরিনের ঠোঁটে। তারপর মুচকি হেসে ইরিনের হাত দুটো ছেড়ে দিল। সাথে সাথেই ইরিন হামলে পড়ল তার উপর। এলোপাতাড়ি কিল দিয়ে বলল, খব্বিশ লোক, আমি এখন আপনার গায়ে বমি করবই। সাবিনা বেগম এসেছিলেন নাস্তার জন্য ডাকতে। রুমে ঢুকে এদের দুইজনের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। এইসব কি হচ্ছে? বিছানার বালিশ নিচে পড়ে আছে, চাদরের অবস্থা এলোমেলো। এদের কি বিয়ের পরেও কোনো কাণ্ডজ্ঞান হয়নি? এসব ছেলে মানুষই করছে কেন? তাকে দেখে দুজনেই ভদ্র হয়ে বসেছে। সাবিনা বেগম ধমকে উঠে বললেন, এইসব কি আবির? আবির সুবোধ বালকের মতো বলল, আমি কিছু জানি না মা, ইরিনকে জিজ্ঞাসা করো। ইরিন রাগে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সাবিনা বেগমের সামনেই থাবড়া মেরে আবিরের নাক ফাটিয়ে দিতে। বদলোক কি সুন্দর তার ঘাড়ের দোষ চাপিয়ে দিয়েছে। সাবিনা বেগম রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই ওদের দুইজনকে ডাইনিং টেবিলে যাওয়ার জন্য বলে গেলেন। তিনি বেরিয়ে যেতেই শুরু হলো পুনরায় মারামারি কাটাকাটি। আবির পরশু যশোর যাবে। এদিকে মেহরাব সাহেব তার পার্টি অফিসের ছেলে মানে আবিরের জন্য অনেককেই দাওয়াত করেছে। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে একটা। মেডিকেল হাসপাতালের অনেককেই বলা হয়েছে। সিনিয়র ডক্টররা মেহরাব সাহেবের বন্ধু, সেই জন্য ক্যাম্পাসে আনা হয়েছে অনুষ্ঠানটি। পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে। কনসার্টও হবে, নামি দামি শিল্পীদের নিয়ে আসা হবে। চারিদিকে হইচই পরিবেশ। ইরিন জাম কালারের একটা শাড়ি পরে সুন্দর করে সেজে এসেছে। মাথায় ফুলের ক্রাউন, টুকটুকে সুন্দর লাগছে ওকে। এই সেই আবিরকে খুঁজছে, কিন্তু তার দেখাই নেই। উনি যেখানেই যান হাওয়া হয়ে যান। তবে আবির অবশ্য ইরিনের অলক্ষ্যে চুপি চুপি এসে কয়েকবার ইরিনকে দেখে গেছে। আবির, অর্ক, সিমিরা আছে একসাথে। ইরিন সেলফি তুলছে, কোথা থেকে ইত্তি এসে হাজির। উঁচু হয়ে ইরিনের মাথার উপর দিয়ে সেলফি পোজ দিল। তারপর নিজের ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে বলল, তোর এত দেরি হলো কেন? বলবো না। ইরিন পার্লারে থেকে সেজে এসেছে, তাই তার দেরি হয়েছে। ইতি হাসলো, বেশ সুন্দরভাবেই হাসলো। তারপর মিষ্টি গলায় জিজ্ঞেস করলো, তুই কি রেগে আছিস? ছাগলের মতো প্রশ্ন করছেন কেন? ওকে মানুষের মতো প্রশ্ন করছি। মিস ইরিন, আপনি কি রেগে আছেন? মিস নয়, মিসেস। ওকে মিসেস ইরিন, এবার বলুন আপনি রেগে আছেন কেন? মিসেস আবির হবে। ধুর, তুই আমার সেলফিগুলো সব নষ্ট করেছিস। আমি একটা ছবিও আপলোড করতে পারবো না। ওমা কেন? তুই বুঝবি না। যা সর, খাম্বার মতো সামনে দাঁড়িয়ে থাকিস না। আমার সাথে দাঁড়ালে তোকে বাইটটা দেখাই সেই জন্য? ইত্তি আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোল কোল কোল, এত হাইপার হচ্ছিস কেন? আয় আরও কয়েকটা সেলফি তুলি। তোকে নিয়ে সেলফি তুললে আমি সেলিব্রিটি হয়ে যাব। আফটার অল তুই দেশের চার্মিং হিরোর বউ। তোর গার্লফ্রেন্ড কই? আমাকে তো বললো 5 মিনিটের ভিতর আসছে, তারপর থেকে ঘন্টাখানেক হয়ে গেছে, এখনও আসার নামগন্ধ নেই। তোরা মেয়েরা কি এত সাজগোজ করিস আল্লাহ জানে। কেন সাজলে কি সমস্যা? তোর হিংসা হয়, তুই সাজবি? ইত্তি আবারও হাসলো। ইরিন চোখ সরিয়ে নিল। তুই আমাকে নিয়ে পড়েছিস কেন? পড়বো, 100 বার পড়বো। আমার ইচ্ছে হয়েছে তাই পড়বো। তুই একটা বলদ। আমি বলদের মতো কি করলাম? বলদের মতো কি করলি মানে? তুই তো বলদই, একেবারে অস্ট্রেলিয়ান বলদ। তুই বলদ না, তুই একটা ছাগল, রাম ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল। ইতি অনবরত হেসেই যাচ্ছে। ইরিনের মুখ বন্ধ নেই, এত পরিমাণ কথা বলে যাচ্ছে। তার পিছনে আবিরের উপস্থিতিটুকুও টের পায়নি। আবার ইত্তিকে ইশারায় চুপ থাকতে নির্দেশ দিয়ে নিজেই ইরিনের পিছনে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইত্তির হাসি ক্রমাগত বাড়ছে। ইত্তি, আমি কিন্তু টেনে তোর চুলগুলো সব ছিঁড়ে ফেলবো, বলে দিলাম। তুই জানিস না তোর চেহারা বান্দরের মতো, তুই যে এমন 32টা দাঁত বের করে হাসছিস। তুই জানিস তোর মুখ থেকে কি পরিমাণ বিশ্রী গন্ধ বেরোচ্ছে? তুই জানিস একেবারে পচা মাছের মতো বিশ্রী গন্ধ। আমার বমি আসছে। সে বমি করার জন্য পিছনে ফিরতেই স্ট্যাচু হয়ে গেল। আবির লাফ দিয়ে দূরে সরে গেছে। ইতি অট্টহাসি ঠেকিয়ে মৃদু হেসে বলল, আমি আসি আবির ভাই। ইরিনের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না।
আবির এগিয়ে গিয়ে ইত্তিকে একটা লিস্ট ঝুলিয়ে দিল, স্টুডেন্টদের লিস্ট, কেউ বাদ পড়েছে কিনা চেক করার জন্য। ইত্তি চলে যেতেই আবির ভ্রু কুঁচকে ইরিনের দিকে তাকালো। ইরিন ভ্রু জোড়া নাচিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? নজর লেগে যাবে তো। হাউ ফানি। বুঝি হিংসে হচ্ছে। থাক, আমি কিছু বলবো না। কিছু বললে তো তুই আবার আমাকে এক গাদা কথা শোনাবি। লাগবে না আপনার বলা, আমি জানি আমাকে সুন্দর লাগছে। সেজেছিস তো তুই আবার আমার টাকায়। আপনি আবার আমাকে টাকার খোঁজা দিচ্ছেন? হ্যাঁ দিলাম। আমার চাইতে আপনার টাকা বেশি হয়ে গেছে। অবশ্যই হলো না, আগে আমার টাকা তারপর তুই। ঠিক আছে, আমি বাসায় গিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। থাক, আগে যখন মাফ করে দিয়েছি এবারকার টাকাটাও মাফ করে দিলাম। ইরিন ক্রুর দৃষ্টি নিক্ষেপ করে ভিতরে ঢুকে গেল। আবির মুচকি হেসে গুনগুন করে গাইল, যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর। রাগে ইরিনের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আবির তাকে আবারও টাকার খোঁটা দিয়েছে। এদিকে খোঁচা লেগে তার শাড়িও ছিঁড়ে গেছে। রাগে হলঘর থেকে বেরিয়ে সোজা হোস্টেলের দিকে হাঁটা ধরল সে। হোস্টেলে এসে ইরিন শাড়ি খুলে 3 পিস পরে নিল, মেকআপ তুলে মুখ ধুয়ে নিল। প্রোগ্রামে আর যেতে ইচ্ছে করছে না। হোস্টেল প্রায় ফাঁকাই, কেবল 3rd ফ্লোরে 3rd ইয়ারের মেয়েরা আছে। খাওয়া শেষ করে তারা চলে এসেছে, তাদের কালকে পরীক্ষা আছে তাই। বাকিরা সবাই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চলে গেছে। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হতে চলেছে। আবির পুরো অডিটোরিয়াম ঘুরেও ইরিনের দেখা পেল না। ইরিন কি চলে গেছে নাকি? খুঁজে পাক শুধু একবার, চড়িয়ে বেহুশ করে দিবে। হাসত বেয়াদব একটা, যেখানেই যাবে তাকে প্যারেশান করে ছাড়বে। গেট দিয়ে বেরোতেই ইতিহাদের সাথে দেখা, সাথে মিতু। আবিরকে দেখে লজ্জায় কাচুমাচু করছে। আবির নিজেও অস্বস্তি নিয়ে ওর কাছে গেল। জি ভাই, কিছু বলবেন? না মানে তোদের মেয়েরা সবই খাইছে। জি ভাই, আমরা সবাই তো একসাথে ছিলাম। লিস্টের সবাই? তুই শিওর কেউ বাদ পড়েনি তো? না ভাই, আমার জানা মতে তো কেউ বাদ পড়েনি। ঠিক আছে, যা ভিতরে যা। আবির গেট থেকে বেরিয়ে হোস্টেলের দিকে গেল। আবির ভেবে নিয়েছে ইরিন বোধহয় তার উপর রাগ করে একা একা হোস্টেলে চলে গেছে। আবির ইরিনের হোস্টেলের দিকে যাওয়ার পথে একটা ইটের টুকরোর সাথে ধাক্কা খেয়ে নখ উল্টে গেছে তার। গল গল করে রক্ত বেরোচ্ছে। পকেট থেকে রুমাল বের করে নখ বেঁধে নিল সে। হোস্টেলের নিচে এসে আবির অনবরত ফোন দিয়ে যাচ্ছে ইরিনকে। ইরিন ধরছে না। এবার মেসেজ টোন বেজে উঠতেই সে মেসেজ বক্সে গেল। তাড়াতাড়ি নিচে আয়, আমি অপেক্ষা করছি। আমি আসবো না, আপনি চলে যান। আবির কোনো রিপ্লাই দিল না। মিনিট 5 ওয়েট করে অবশেষে ইরিন নিচে নামলো। আবির আলো থেকে সরে অন্ধকারে দাঁড়িয়ে ফোন টিপছে। ইরিন কাছে গিয়ে ডাক দিল, কই আপনি? আবির ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিল। এবার আর কিছু দেখাই যাচ্ছে না। এইদিকে পুরো নিস্তব্ধ, কেউ নেই। অন্ধকারে গা ছমছম করছে ইরিনের। হাতে আবিরের হাত ধরার চেষ্টা করলো কিন্তু পেল না। আবির ওর কাছ থেকে সরে দূরে দাঁড়িয়েছে। বজ্রকণ্ঠে ধমক দিয়ে জিজ্ঞেস করলো, তুই চলে এলি কেন? হোস্টেলে একা একা কি করছিলি? ইরিন জবাব দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু কিছু বলার আগেই মুখ দিয়ে অস্পষ্টভাবে আহ শব্দটা হলো। আবির ঠাঁটিয়ে চড় মেরেছে তাকে। অন্ধকারে এতটা নির্ভুলভাবে কিভাবে কেউ টার্গেট করতে পারে? ইরিনের মাথা ভন ভন করছে। সে আবারও কিছু বলতে নিলে আবির খপ করে তার হাত টেনে ধরল, শক্তভাবেই চেপে ধরেছে। এত তেজ কেন তোর? নিজেকে কি ভাবিস? একা একা হোস্টেলে আসলি কেন? তোর কোনো ভয় নেই? তুই একা বের হয়েছিস কাকে জিজ্ঞাসা করে? ইরিন মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। 3rd ফ্লোরে যে মেয়েরা আছে সে কথা রাগে আবিরকে বলল না সে। কি দরকার বলার? কোনো কথাবার্তা ছাড়াই আবির তাকে চড় মেরেছে। এবার মেরে ফেললেও ইরিন কিচ্ছু বলবে না। আবির রাগে দাঁতমুখ খিঁচে বলল, এই তুই চুপ করে আছিস কেন? যা জিজ্ঞাসা করেছে উত্তর দে। দে বলছি। একা হোস্টেলে বসেছিলি কেন তুই? ইরিন ব্যথায় কেঁদে দিল। আবির এবার হাতের চাপ কমিয়ে দিল, ধমক দিয়ে বলল, এই চুপ, একদম কাঁদবি না। কিছু হলেই খালি চোখের পানি, একদম নাটক করবি না। ইরিন কান্না থামিয়ে শক্ত করে দাঁড়িয়ে রইল। সে কিছুটা শান্ত হতেই আবির তার হাত ছেড়ে দিল। একটু পরে আলতো করে ইরিনের ডান হাত ধরে জোরপূর্বক অনুষ্ঠানে নিয়ে গেল।
কিন্তু যাওয়ার পথে অসাবধানতাবশত আবার হোঁচট খেল সে। রাগে সজোরে লাথি মারল পাথর বরাবর। তাতে তার উল্টে যাওয়ার নখ দিয়ে রক্তের ফোয়ারা বইতে শুরু করেছে। তবু রাগ থামল না। ইরিনের হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্যান্ডেলের দিকে হাঁটছে। দ্রুত হাঁটার কারণে খুঁড়িয়ে হাঁটার ধরনটা বোঝা যাচ্ছে না। সারা রাস্তায় তার জুতো চুইয়ে রক্ত ফোঁটা ফোঁটা হয়ে পড়েছে। লাইটের আলোতে আসতেই ইরিনের হাত ছেড়ে দিয়ে বলল, সোজা ভিতরে যা, আমি আসছি। ইরিন তখনও আবিরের পায়ের অবস্থা খেয়াল করেনি। তার কথার প্রতি উত্তরে আগুন লাল চোখে একবার তার দিকে তাকিয়ে ভিতরে ঢুকে গেল। হসপিটালে ঢুকে পায়ে ব্যান্ডেজ করিয়ে নিল আবির। তারা আসার আগেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। একটু পর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্লেটে করে খাবার নিয়ে ইরিনের কাছে এলো। তাকে দেখে ইরিনের বান্ধবীরা সরে দূরে গিয়ে বসেছে। ইরিনও উঠে যেতে নিল। আবির তার হাত চেপে ধরে বলল, যাচ্ছিস না কেন? আমি প্রোগ্রাম দেখব। খাবার কেন নিয়ে এসেছেন? আমি খাবো না। তোর জন্য কে এনেছে? আমি তো আমার জন্য এনেছি। তাহলে এখানে নিয়ে এলেন কেন? তুই খাইয়ে দিবি? ইরিন ঝাড়ি মেরে উঠেই চলেই যাচ্ছিল। আবিরের সাথে পেরে উঠল না। আবির তার হাত ধরে রেখেছে। খাওয়া শেষ হলে তারপর যাবি। ইরিন চোখ মুখ লাল করে বলল, আপনি আমাকে আর একটা কথা বললেন, এখানে একটা সিক্রেট হয়ে যাবে। হ্যাঁ, এই সিনক্রেট করা ছাড়া আর কি পারিস তুই? আপনি গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছেন। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ পড়ছি, কিন্তু গায়ে পড়া তো, তাই তো না চাইলে তোকে কথা বলতেই হবে। ইরিনের মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। বিনা দোষে তাকে চড় মেরেছে আবির। আবিরের সাথে বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করছে না তার। আবির নিজেই ভাত মাখিয়ে তার মুখের সামনে ধরল। ইরিনের বান্ধবীরা দূর থেকে মুখ টিপে হাসছে। ইতি এসেছিল আবিরের পায়ের ব্যথার ঔষধ দিতে। ঔষধ আনতে তাকেই পাঠিয়েছে আবির। ভিতরে ঢুকে থতমত খেয়ে আবার বেরিয়ে গেল। ইরিন ঠেলে আবিরের হাত সরিয়ে দিয়ে বলল, দরদ দেখানো লাগবে না। মেয়েরা আমার হাড় মাংস গুঁড়ো করে দিয়ে এখন এসেছে দরদ দেখাতে। আচ্ছা বাসায় গিয়ে তুই আমাকে ইচ্ছা মতো মারিস। এখন খেয়ে নে প্লিজ। বললাম তো আমি খাবো না। না খেলে এখান থেকে উঠতে পারবি না। ইরিন মুখ ফিরিয়ে বসে রইল। আবির হাতের প্লেট রেখে ইরিনের বাম হাত দিয়ে ইরিনের ডান হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিল। ইরিন আবারও ঝাড়া মেরে ফেলে দিল, বলল, আমি খাবো না। না খেলে এখান থেকে উঠতে পারবি না। ইরিন জবাব দিল না। আবির ভাত মাখিয়ে বলল, হা কর। এবার আমি ছুঁড়ে ফেলে দেবো সব। বলতে দেরি ইরিনের ছুঁড়ে মারতে দেরি হয়নি। আবির হতভম্ব হয়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খাবারের দিকে তাকিয়ে আছে। আর অনেকগুলো চোখ তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবির ইরিনের দিকে তাকিয়ে বলল, খুশি? আবির আয়াকে খাবারগুলো পরিষ্কার করতে বলে আরেক প্লেট খাবার নিয়ে এলো। নতুন করে খাবার মাখিয়ে ইরিনের মুখের কাছে ধরে বলল, হা কর। ইরিন জেদ বজায় রেখে বসে রইল। আবির প্লেট নামিয়ে কিছুক্ষণ স্থিরভাবে ইরিনের মুখের দিকে চেয়ে রইল। ইরিনের চোখে পানি। আবারও ইরিনের মুখের সামনে খাবার তুলে ধরে অনুরোধের সুরে বলল, দয়া করে হা কর ইরিন। ইরিন হাঁ করলো না তো করলো না। আবির সবার অলক্ষ্যে তার গালে একটা চুমু খেয়ে পুনরায় অনুরোধের সুরে বলল, কি করতে হবে বল? তোর পায়ে ধরে মাপ চাইতে হবে? ইরিন চমকে উঠে এদিক ওদিক তাকালো। এবার হাঁ করে লোকমাটা মুখে নিল সে। আবির তাকে খাইয়ে দিচ্ছে, সে চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ করে আবির তার মুখ মুছিয়ে সাংস্কৃতিক প্রোগ্রামের দিকে নিয়ে গেল। ওদেরকে বেরোতে দেখে ইতি হাতে ঔষধের প্যাকেট নিয়ে ওদের দিকে এগিয়ে দিল। ঔষধ দেখে ইরিন জিজ্ঞেস করলো, কি হয়েছে ইতি? ওষুধ কার জন্য? তুই জানিস না? ইতি অবাক হয়ে একবার আবিরের দিকে একবার ইরিনের দিকে তাকালো। ইরিন অবাক হয়েই বলল, কি? কিছু না, তুই প্যানেলে গিয়ে বস, আমি আসছি। ইরিন নড়ল না, গো ধরে রইল। ওষুধ কার জন্য? ইরিন আবিরের পায়ের দিকে তাকালো। পায়ের ব্যান্ডেজের উপর দিয়েও খানিকটা রক্ত লেগে আছে। এই জন্যই আবির তাকে নিয়ে বেরোনোর সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ইতি চলে যাচ্ছিল। ইরিন পুনরায় তাকে ডাক দিয়ে বলল, তুই একটা রিক্সা জোগাড় করে নিয়ে আয়। আমার এখানে অপেক্ষা করছি। কেন? কেন আবার বাসায় যাব?
অনুষ্ঠান? এই পানীয় আপনার অনুষ্ঠানে দেখার এত শখ? আমি আর কথা বলছি না, তুই থাকবি না? ইরিন জবাব না দিয়ে ইত্তিকে রিক্সা ডাকতে পাঠিয়ে দিল। ইত্তি রিক্সা নিয়ে আসতেই দুজনে রিক্সায় উঠে পড়ল। রিক্সায় উঠেই পায়ের ব্যথায় আবিরের জ্বর চলে এসেছে। ইরিনের কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইল সে। ইরিন প্রথমে সরিয়ে দিতে চাইলো, কিন্তু জ্বর এসেছে বুঝতে পেরে চুপ করে গেল। আবির আবারও ইরিনের গালে চুমু খেয়ে বলল, হরিণ আমার, তুই আমাকে ধাক্কা দিয়ে রিস্কের থেকে ফেলে দে, কিন্তু এমন করে রাগ করে থাকিস না প্লিজ। ইরিন বিরক্ত কণ্ঠে বলল। আবল তাবল না বলে চুপচাপ আমাকে ধরে বসে থাকুন। আবার কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ ইরিনের মুখের দিকে তাকিয়ে বলল, তুই কি নিষ্ঠুর রে, একা একা খেয়ে নিলি? আমি যে খেলাম না একবারও তো জিজ্ঞাসা করিসনি। আবির জ্বরের ঘোরে ছোট বাচ্চাদের মতো ঢং করে কথা বলছে। ইরিন প্রথমে বুঝলো না, মুখ বাঁকিয়ে বলল, খাননি কেন? আমি আপনাকে নিষেধ করেছি? তুই আমাকে জিজ্ঞাসা করলি না কেন? আমি কতবার তোর মুখের দিকে তাকিয়েছিস তুই জানিস? তুই একবারও আমাকে খেতে দিলি না। ঢং। আবির তার কাঁধ থেকে মাথা সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। ইরিনের মায়া হচ্ছে। অসুস্থ মানুষটার মুখের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, এদিকে ফিরুন। না। না ফিরলে আমি আপনার সাথে কথা বলবো না। আবির মুখ ফেরালো। ইরিন তার কপালের আওলা ঝাওলা চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, বাসায় গিয়ে নিজ হাতে আপনাকে খাইয়ে দিব, ঠিক আছে? দিবি তো? দিব। এবার চুপ করে বসে থাকুন। আবির যশোরে আসার 2 মাস পর আরিতার বিয়ে ঠিক হয়ে গেল। এই উপলক্ষে আজকে 2 মাস পর সে বাসায় ফিরেছে। সাবিনা বেগম আরিতাকে ভালোবাসেন অনেক, সেজন্য উনি চাইছে আবার গ্রামে গিয়ে আরিতার বিয়ের অনুষ্ঠান করবে। তবে এদিকে বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আজাদ সাহেব সৈকত সাহেবদের বাড়ি থেকেই অন্য এলাকায় বাসা নেবে, কারণ এক জায়গাতে ওদের বন্ধুত্ব আবার ছেলে মেয়ের শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে। ওনারাই নাকি একটু শখ আহ্লাদ করে ছেলে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতে পারছেন না। ইরিনরা এখন মিরপুরে থাকে। আবির আসার খবর শুনে ইরিন দুপুরেই চলে এসেছে বসুন্ধরাতে, কিন্তু এসে দেখলো আবির বাসায় নেই। কিছুক্ষণ আগে আবির বাসায় এলো। এসেই দ্রুত গোসল সেরে রেডি হয়ে নিল সে। হালকা বেগুনি রঙের একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরেছে সে। গ্রামে যাবে সবাই। সে পুরনো গ্রাম, অনেক দূরের রাস্তা, তাই বাসায় সবাই ক্যাজুয়াল পোশাক পরে বেরিয়েছে। ভারী জামা কাপড় পরলে বেশিক্ষণ গাড়িতে বসে থাকা যায় না, অস্বস্তি লাগে। ইরিন পরেছে ফুলহাতা ফতুয়া আর লং স্কার্ট, চুলগুলো খোপা করে মাথায় বউদের মতো ওড়না দিয়েছে। ছোটোখাটো একটা পুতুল মনে হচ্ছে তাকে। আবির মুগ্ধ চোখে কিছুক্ষণ চেয়ে রইল। তার ইচ্ছে করছে ইরিনের তুলতুলে নরম গালে একটা কামড় বসিয়ে দিতে। আবির গাড়িতে উঠতেই ইরিন চেঁচিয়ে উঠে বলল, আমার ব্যাগ আনা হয়নি। ইরিনের ব্যাগ সে তার রুম থেকে বের করতে ভুলে গেছিল। ড্রাইভার ড্রয়িং রুম থেকেই সবার ব্যাগ নিচে নামিয়েছে। ইরিনের ব্যাগ ভিতরে ছিল বিধায় রয়ে গেছে। ফ্ল্যাটের চাবি নিয়ে আবির গেল ইরিনের ব্যাগ আনতে। রুমে ঢুকেই সে হতবাক হয়ে গেল। সব মিলিয়ে ব্যাগ মোট 4টা। ইরিন প্রচণ্ড সাজুনি, বিয়ে সাজগোজ জামা কাপড় কিছু বাকি রাখেনি সে। আবির ভাবছে এতগুলো ব্যাগ তো সিনেমার নায়িকারা সাথে করে নেয় না। ইরিনের কি কখনো বুদ্ধিশুদ্ধি হবে না? হতাশ হয়ে 4টা ব্যাগ নিয়ে নিচে নামলো সে। ব্যাগ গাড়ির ভিতরে রেখে গাড়িতে উঠতেই ইরিন ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। ফিস করে কথা বলছিস কেন? ইরিন জবাব না দিয়ে আবারও ফিসফিস করে বলল, আপনি এত শুকিয়ে গেছেন কেন? তোকে বারণ করেছি না ফিস করবি না, আমার অসহ্য লাগে। ঠিক আছে, আর করব না। ইরিন চুপ করে গেল। আবির কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? না, আর কিছু বাকি আছে কিনা তাই। ব্যাগ তো তোর 4টাই, বাদ পড়েনি তো? ইরিন চোখ পাকিয়ে বলল, আমার সাজগোজের জিনিস নিয়ে আপনার এত প্রবলেম কেন? তার মানে সব সাজগোজের জিনিস নিয়েছিস? ভালো, খুব ভালো। বিয়ে দিন তোকে চেনা গেলেই হয়। ইরিন আবারও চোখ পাকাতেই আবির হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ বাদে আশপাশে ফিরতেই দেখলো ইরিন অলরেডি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। গাড়ি থেকে নামার কিছুক্ষণ আগেই ইরিনের ঘুম ভাঙল।
সারা রাস্তা আবিরের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে এসেছে সে। ঘুম থেকে উঠে দেখলো আবির ফোন নিয়ে আর ওর সিকিউরিটি গার্ড নিয়ে ব্যস্ত। এদিন কাছে সরে আছে, চোখ পিটপিট করে উকি দিল আবিরের ফোনে কী করছে সেটা দেখার জন্য। তখনই ফোনের স্ক্রিনে সেটা দেখে আবির তার দিকে তাকিয়ে বলল, এই সোজা হয়ে বয়, উকি দিচ্ছিস কেন? এদিন সোজা হয়ে বসলো, ওর না ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে বলল, আমি তো টাইম দেখছিলাম কয়টা বাজে, আমাদের আর কতক্ষণ লাগবে? নিজের মিথ্যা বলার প্রতিভা দেখে নিজেই মুগ্ধ হলো সে। আধ ঘন্টা। আরও আধ ঘন্টা? কেন, কি হয়েছে? সে কখন থেকে গাড়ির ভেতর বসে আছি ক্লান্তিতে, আবার মাথা ঘুরছে, হাত পা ব্যথা করছে। আবির জানালার গ্লাস তুলে দিল, ফুরফুরে বাতাস আসছে। এসি অন করা ছিল বিধায় গাড়ির গ্লাস বন্ধ করে রাখা হয়েছিল। আবিরের নির্দেশে এসি বন্ধ করে দিল ড্রাইভার। এরিন জানালার বাইরের দিকে প্রকৃতি দেখছে। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। ঘুমেছিল বিধায় খবর ছিল না। ঠান্ডা বাতাসে শরীর ফুরফুরে লাগছে। মিনিট 20 মাঝেই পৌঁছে গেল তারা। সৈকত সাহেবদের গাড়ি তাদের আগে পৌঁছেছে। নিচতলায় ড্রাইভিংয়ে বসে চা খাচ্ছে সবাই। এইদিকে বাড়ির কিছু মেরামত কাজ চলছে। অনেক দিন পর এসেছে বিধায় রং করানো হচ্ছে, দরজা জানালা চেঞ্জ করা হচ্ছে। উৎসব পরিবেশ তৈরি হয়ে গেছে অলরেডি। মুরব্বীদের সালাম করে আবির ভিতরে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। এরিন সালাম করে সাবিনা বেগমের পাশেই বসে রইল। সেদিন সারাদিন বোরিংই কেটেছিল এরিনের। পরের দিন সকাল থেকেই শুরু হলো জোর বৃষ্টি। মহিলারা অনেকেই দল বেঁধে বৃষ্টিতে ভিজতে নেমেছে। ছোট ছোট বাচ্চারাও আছে। হই হই রই রই পরিবেশ। পুরুষেরা বৃষ্টির পানি মাথায় নিয়ে পুকুরে গোসল করতে চলে গেছে। সৈকত আর আজাদ সাহেবেরও উৎফুল্ল মনে ভিজতে চলে গেছেন। আবির আলসেমির জন্য যেতে পারেনি, তার জন্য মোটরে পানি তুলে গোসলের ব্যবস্থা করা হয়েছে। ইরিনও সবার সাথে কাদামাটিতে লাফালাফি করছে। এরপর গায়ে কাদা ছুটে মারছে আর খুশিতে লাফাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে অপলক দেখে আবির গোসল করতে ঢুকে গেল। মনে মনে বিরক্ত হলো সে। ইরিনকে বৃষ্টিতে ভিজতে বারণ করেছিল সে। বৃষ্টির সাথে যে পরিমাণ ঠান্ডা পড়ছে তাতে হুট করে জ্বর সর্দি পা দিয়ে বসার সম্ভাবনা অনেক বেশি। এদিন তাকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে। আবির আর ডাকলো না, কারণ এই মুহূর্তে ডাকলেও সে শুনবে না। আবির দীর্ঘশ্বাস নিয়ে চুপচাপ গোসল করতে চলে গেল। এদিন শখ করে সাজগোজের জিনিসপত্র নিয়ে এসেছে বিয়ে উপলক্ষে। এখন জ্বর সর্দি না বাতালেই হয়। ঘণ্টাখানেক বাদে এসে গোসল করে বেরিয়ে হাত দিয়ে চুলের পানি ছাড়ছিল। এমন সময় আরিতা এসে বলল, ভাইয়া, ইরুপু আছাড় খেয়ে পড়ে পা মচকে ফেলেছে। আবির চুল ছাড়তে ছাড়তে বলল, বেশ হয়েছে, কোমর ভাঙেনি? আরিতা ফ্যাল করে তার দিকে চেয়ে আছে। আবির ভেবেছে লাফালাফি করতে গিয়ে হয়তো খানিকটা ব্যথা পেয়েছে, তাই আমলে নিল না। আবিরের পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর নীল রঙের ট্রাউজার। হ্যাঙ্গারে থেকে টি শার্ট বের করে গায়ে দিচ্ছিল সে। যারা এসে জানালো সাবিনা বেগম তাকে ডাকছে ইরিনকে তুলে আনার জন্য। এই মাত্র গোসল করে এসেছি ভাবি। আবিরের কথা শেষ না হতেই সাবিনা হন্তদন্ত হয়ে আবিরের ঘরে ছুটে এলেন। কাঁদো কাঁদো স্বরে বললেন, জলদি আয় বাবা, সর্বনাশ হয়ে গেছে। ইরিনের পা মুচকে গেছে। বেচারি শখ করে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল, কাদামাটিতে পা পিছলে মুচকে গেছে, ব্যথায় উঠতে পারছে না। বাইরে এখনও তুমুল বৃষ্টি। এই দিন উঠোনে পা মেলে বসে কাঁদছে। কেউ ধরতে এলেই গলা ফাটিয়ে চিৎকার দিচ্ছে। সেই ভয়ে সবাই দূরেই দাঁড়িয়ে আছে। আবির দ্রুত বেরিয়ে এসে দেখলো এরিন উঠোনে বসে চিৎকার করছে। বৃষ্টি মাথায় নিয়ে উঠোনে নেমে গেল আয়াজ। কাদামাটিতে সে নিজেই বারবার পা পিছলে পড়ে যাচ্ছিল। ইরিনকে 5 গোলা করে কোলে তুলে ঘরে নিয়ে এলো। তার গায়েও কাদামাটি লেগে মাখামাখি। ইরিনকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইরিন কান্না বন্ধ করে হাঁ করে আবিরের দিকে তাকিয়েই আছে। আবিরের টি শার্ট তার গায়ের কাদায় মাখামাখি। ভীষণ লজ্জা লাগছে তার। আবির তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে সাবিনা বেগমকে পাঠিয়ে দিলেন। সাবিনা ওয়াশরুমে ঢুকে ইরিনকে গোসল করিয়ে বের করে নিয়ে এলেন।
ওয়াশরুম থেকে বেরোতেই শুরু হলো তার পায়ের জন্য ঘরোয়া চিকিৎসা। সে তখনও কান্না করেই যাচ্ছে। বস্তুত ইরিন যতটা না ব্যথা পেয়েছে তার চেয়ে বেশি চিৎকার করে সবাইকে বেহুশ বানিয়ে ফেলছে। সাবিনা সবার কাছ থেকে ছাড়িয়ে নিজের ঘরে নিয়ে গেলেন ইরিনকে। যারা এসে ইরিনের পায়ে হলুদ গরম করে লাগিয়ে দিল। সৈকত সাহেব, আজাদ সহ বাড়ির অন্যান্য পুরুষেরা গোসল সেরে সবে বাড়ি ফিরেছে। ইরিনের চিৎকারে সৈকত আর আজাদ দৌড়ে এলেন। সৈকত সাহেব ইরিনের পায়ের অবস্থা পরীক্ষা করে জানালেন, সামান্য মুচকেছে, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ইরিন ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আস্তে আস্তে পায়ের ব্যথা বাড়ছে। প্রথমে খুব একটা মালুম না হলেও এখন ব্যথা যথেষ্ট বেড়ে গিয়েছে। তার পায়ে হলুদ পোড়া লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু ব্যথা কমছে না। খাটের কাছে জানালার পাশে বসে বাইরের দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। বাইরে তখনও বৃষ্টি। দুপুরের খাবার পর আবির রেস্ট নিতে এসেছিল। ইরিন তাকে দেখেই মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় জানালার বাইরে তাকালো। রুমে কারেন্ট নেই। আকাশ মেঘলা থাকায় ঘর প্রায় অন্ধকার। ইরিনের চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে কান্নার কারণে তার শরীর মৃদু মৃদু কেঁপে উঠছে। আবির নরম সুরে বলল, বেশি ব্যথা করছে? ইরিনের ফোপানো বেড়ে গেল। পরক্ষণেই কান্না বন্ধ করার চেষ্টা করলো। কাউকে কিছু বলবে না সে, কিচ্ছু না। বাইরের দিকে তাকিয়ে রইল। আবির পাশে দাঁড়িয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বৃষ্টি দেখবি? ইরিন মাথা নাড়িয়ে না বোঝালো। তার নিঃশব্দে চোখের পানি গাল ভিজিয়ে দিয়েছে। আবির তাকে কোলে করে বারান্দায় নিয়ে গেল। বারান্দায় গ্রিল ঘেঁষে দাঁড়ালো সে। বাইরে ছোট ছোট ছেলে মেয়েরা বৃষ্টিতে লাফালাফি করছে। ইরিনের ভীষণ মন খারাপ হচ্ছে। কই, ওদের তো কেউ পিছলে পড়লো না, ইরিনকেই কেন পড়তে হলো? ইরিন দুহাতে আবিরের গলা জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা এলিয়ে দিয়ে চুপ করে রইল। তার খুব জোরে কান্না পাচ্ছে। এত স্বাদ করে বিয়েতে এসেছে, এখন ভাঙা পানি কি করে মজা করবে সে? তার সাথেই কেন এমন হলো? বাইরে কি সুন্দর বৃষ্টি, সবাই ভিজছে, আর সে খোড়া হয়ে ঘরে বসে আছে। বারান্দায় আবছা আলো, আবছা অন্ধকার। আবির কখনো বৃষ্টি দেখছে, কখনো ইরিনকে দেখছে। ইরিন গাল ফুলিয়ে আদুরে বেড়ালের মতো চুপচাপ তার বুকে মাথা গুজে বসে আছে। আবির আরও কিছুক্ষণ তাকে নিয়ে এভাবেই দাঁড়িয়ে রইল। তারপর রুমে নিয়ে এসে খাটে বসিয়ে দিয়ে বলল, দেখি পা সোজা কর। ইরিন পা সোজা করতেই তার পায়ে বাঁধা হলুদ লাগানো কাপড়টা খুলে দিয়ে পরীক্ষা করে দেখলো বেশি মুচকেছে কিনা। ইরিন ভয়ত দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আবির আশ্বাস দিয়ে বলল, বেশি মচকায়নি, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ঠিকঠাক মতো রেস্ট নে, কালকে সকালে দেখবি ঠিক হয়ে গেছে। ইরিন ঘাড় কাত করে সাই জানালো। আবির খাটে ইরিনের পাশে শুয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে বলল, আয় শুবি। ইরিন মাথা দোলালো। এর মানে সে শোবে না। আবির তাকে টেনে শুইয়ে দিয়ে বলল, শুয়ে থাক, দেখবি ব্যথা কমে যাবে। ইরিন কোনোরূপ প্রতিবাদ করল না। আবিরের বুকের উপর মাথা দিয়ে চুপচাপ শুয়ে রইল। আবির তার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আমি বারণ করলে তো শুনবি না। এখন পড়ে গিয়েছে, পাটা মচকে গেল, ক্ষতিটা কার হলো? কষ্টটা কি আমি পাচ্ছি? তার জন্য বলি, চলাফেরা করতে গেলে সাবধানে করবি। বড় হয়েছিস, জ্ঞান বুদ্ধি খরচা করে কাজ করতে শেখ। সারাক্ষণ তো বাচ্চাদের মতো লাফালাফি করাটা একটু কমা। ইরিন জবাব দিল না। আবিরের আর একটু কাছে সরে এসে একেবারে চুপচাপ লেপ্টে রইল তার সাথে। আবির তাকে দুহাতে জড়িয়ে নিয়ে চুপচাপ শুয়ে রইল। পরের দিন সকাল থেকে বৃষ্টির কারণে আরিতার বিয়ের কাজ আপাতত বন্ধ আছে। ইরিনের পায়ের ব্যথাও কমেছে। সে দিব্যি সবার সাথে হাসি তামাশা করছে। দুপুর পর্যন্ত আবির ঘরেই ছিল। দুপুরের পর বৃষ্টি বন্ধ থাকায় বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে গেল। আড্ডা শেষে বিকেলবেলা বাড়িতে ফেরার সময় মাঝপথে শুরু হলো তুমুল বৃষ্টি। আবিরের কাছে অবশ্য ছাতা আছে। ছাতা মাথায় খুব সাবধানে হেঁটে বাড়িতে ফিরছিল সে। উঠোনের কাছে এসেই থমকে গেল। ইরিন উঠোনের কাদামাটিতে গড়াগড়ি খাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। সারা গা কাদায় মাখামাখি। তাকে ঘিরে বাড়ির সব মেয়েরা, গ্রামের কয়েকটা তরুণীও বৃষ্টিতে ভিজে লাফালাফি করছে। আবির হতবাক হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে রাগে বাঁশের একটা কঞ্চি জোগাড় করে নিল সে।
আজকে ইরিনের ছাল তুলে ফেলবে। মোচড় খাওয়া পানিয়ে সে ভিজতে নেমেছে কোন সাহসে? বস্তুত ইরিন তাকেই পাহারা দিচ্ছিল। সে ঘর থেকে বেরোতেই সাবিনা বেগমের কাছ থেকে অনেক অনুনয় বিনয় করে বৃষ্টিতে ভেজার অনুমতি নিয়েছে। ভিজতে নামলেও সে এক জায়গায় স্থির হয়ে ভিজছিল। গতকালের পা মচকে যাওয়ার ভয়ে লাফালাফি করার সাহস পেল না। কিন্তু আবির তো আর এসবের কিছুই জানে না। ইরিনকে বৃষ্টিতে ভিজতে দেখেই সে বেশ কেঁপে গেছে। তাকে কঞ্চি হাতে এগিয়ে আসতে দেখেই ইরিন সারা পায়ে কাদামাটি নিয়ে এক ছুটে বাড়ির ভিতরে ঢুকে গেল। বাকি মেয়েরা সবাই ভয়ে হতভম্ব হয়ে আছে। ভাবিরা মুখ টিপে হাসছে। দোতলার বারান্দা থেকে সাবিনা বেগমও দেখেছেন। মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে সৈকত সাহেবের কাছে গেলেন ঘটনা বর্ণনা করার জন্য। আবির কঞ্চি ফেলে বারান্দায় দাঁড়িয়ে পা ধুয়ে নিল। জুতোয় কাদামাটি লেগে এক অবস্থা। ভালো মতো পা ধুয়ে ভিতরে ঢুকলো সে, যেন কিছুই হয়নি। এদিকে ইরিন ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা সাবিনা বেগমের রুমে চলে গেলেন। আজকে আর ভুলেও এই রুম ছেড়ে বেরোবে না সে। তুমি এমন দৌড় দিলে কেন বউ? ইরিনকে উদ্দেশ্য করে কথাটা বললেন হাসিবের দাদি। ইরিন খাটের উপর ব্যাজের মুখ করে বসে আছে। জামিলা খাতুন ইরিনের সামনে বসে বলল, খাও নাই কেন? ভাইয়ের উপর রাগ করেছেন? ইরিন জবাব না দিয়ে নতমুখে বসে রইল। ডাইনিং টেবিলে বাড়ির পুরুষ সদস্যরা খেতে বসেছে। লোকজন বেশি হওয়ায় আলাদা আলাদা করে খেতে বসেছে সবাই। ইরিন আগেই যারাকে জানিয়ে দিয়েছে সে খাবে না। যারা ইচ্ছে করেই নিজে না এসে জামিলা খাতুনকে পাঠিয়েছে ইরিনকে ডাকার জন্য। মুখ তাকে নানান ধরনের পরামর্শ দিয়েছেন জামিলা খাতুন। সে কেবল লজ্জায় লাল হয়ে আঁচল চাপা দিয়ে হেসেছে। আজাদ 2-3 বার তার এমন হাসার কারণ জিজ্ঞেস করেছে। লজ্জায় বলতে পারেননি সে। ইরিনের মুখ ভার দেখেই জামিলা খাতুনকে পাঠিয়েছে সে। জামিলা গুরুগম্ভীর কণ্ঠে বললেন, শোনো বউ, একটা কথা বলি। পুরুষ মানুষের বেশি লাই দিবা না। লাই পেলে মাথায় ওঠে এরা। এদেরকে সবসময় কড়াকড়িতে রাখতে হয়, নইলে দেখবা হাতের বাইরে চলে গেছে। কোথায় কথায় তোমারে উঠাবে আর বসাবে। তোমার বয়স কম, বুদ্ধিশুদ্ধি হয় নাই, তাই বড় হিসেবে তোমারে কিছু উপদেশ দেই। শোনো, এমন ভয় পাওয়া চলবে না। সে তোমারে শাসন করার আগেই তুমি তারে শাসন করবা। সে যদি এক ধমক দেয় তুমি ফিরাইয়া ধমক দিবা 3টা। কথা কি কইলাম বুঝছো? ইরিনের এমন ক্যাঁচাল ভালো লাগছে না। জামিলা খাতুন কি বলছে তার এক ফোঁটাও সে মনোযোগ দিয়ে শোনেনি। তার তো রাগে আবিরকে এক মুহূর্তেই টাক বানিয়ে ফেলতে মন চাইছে। আবির এভাবে কেন দৌড়ানি দিল তাকে? আর সেই বা কেন দৌড় দিল? তার তো উচিত ছিল দাঁড়িয়ে থেকে আবিরকে ভড়কে দেওয়া। কথায় আছে, চোর পালালে বুদ্ধি পারে। এই দিনের অবস্থাও তাই। মুড অফ করে বসে রইল সে। জামিলা ইরিনের সাথে কথা বলে মজা পাচ্ছেন না। ইরিনের ঘর থেকে বেরিয়ে আবিরের ঘরে গিয়ে ঢুকলেন। আবির খাটের উপর বসে ল্যাপটপে কাজ করছিল। জামিলা খাতুন ভিতরে ঢুকে বললেন, কেমন পুরুষ তুমি? তোমার বউ রাগ কইরা না খাইয়া বসে আছে, আর তুমি ভালো মানুষের মতো বসে কাজ করো? ইরিন খানে। না, সে তোমার উপর রাগ করে আছে। আমার ওপর? আমি কি করেছি? তুমি তারে বিকেলবেলা সবার সামনে দৌড়ানি দিলা কেন? এই পায়ে ব্যথা নিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল কেন? মায়া মানুষের নানান ধরনের শখ আছে, বৃষ্টিতে ভিজাও একটা শখ। তুমিই বুঝবা না। এখন যাও, বউয়ের কাছে গিয়া মাপ চাও, নইলে সে খাইবে না বলছে। আবির হাসছে। জামিলা সিরিয়াস ভঙ্গিতে বললেন, শোনো, বউ হইল ঘরে লক্ষ্মী। কথায় কথায় তারে বকাঝকা করবা না। ভুল করলে বুঝাইয়া বলবা, ভালোবাসাইয়া বলবা। তিনি একটু থেমে আবারও সিরিয়াস ভঙ্গিতে বললেন, যাও, বউয়ের কাছে যাও, তার মান ভাঙাও। না পারলে পায়ে ধরবা, কানে ধরে উঠবুস করবা, সারা রাত তার পাশে বসে অনুনয় বিনয় করবা। তারপর আবিরের কাছে সরে এসে ফিসফিস করে বলল, তাতেও যদি কাজ না হয় ঝাপটাইয়া ধইরা আদর করবা, দেখবা চোখের পলকে রাগ উধাও। বয়সকালে আমি যখন রাগ কইরা থাকতাম, তোমাদের দাদাজানরাও আমারে। এটুকু বলে হাসলেন তিনি। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমি যাই। আবির ল্যাপটপ রেখে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে দাদি, আপনি চান হাসিবের সাথে দেখা হলে ডাক দিয়েন, আমি আসছি। ইরিন জারার ঘরে বসে টিভি দেখছে। আবির সাবিনা বেগমের ঘর খুঁজে এসে জারার ঘরে এসে ঢুকলো।
যারা আলমারির জামা কাপড় গোছাচ্ছে। আবির ভিতরে ঢুকতেই ইরিন এমন ভান করলো যেন তাকে দেখতেই পায়নি। আবির তার পাশে বসে জারার দিকে একবার তাকালো। জারা তার অবস্থা দেখে মুখ টিপে হাসছে। আবির ইরিনকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাবি ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়েছে, আর হবে না, এবারের মতো মাফ করে দিলে ভালো হয়। ইরিন টিভির ভলিউম বাড়িয়ে দিল। আবির আবারও বলল, ভাবি আমি তো বললাম আর হবে না। ইরিন তার দিকে ঝাঁঝালো চোখে একবার তাকিয়ে পুনরায় টিভির দিকে দৃষ্টি দিল। আবিরও তার পাশে খাটে গিয়ে বসে বলল, ভাবি আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, আর হবে না। যারা হাসি থামাতে পারছে না। অবশেষে ওদের দুজনকে একান্তে মান অভিমান ভাঙানোর সুযোগ করে দিয়ে বাইরে থেকে দরজা আটকে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় আবিরের মাথায় চাটি মেরে চোখের ইশারায় বুঝিয়ে দিয়ে গেল, বেস্ট অফ লাক। ইরিন সোফার উপর পা উঠিয়ে বসেছে। আবির টিভির সুইচ বন্ধ করে দিয়ে তার পাশে এসে বসে বলল, খাসনি কেন তুই? ইরিন নিরুত্তর। আবির তার হাত ধরতে নিলেই ঝাড়া মেরে হাত দুটো কোলের ভিতর ঢুকিয়ে নিল। আবির চট করে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল। ইরিনের কোমর জড়িয়ে ধরে বলল, সরি, এর জন্য তো কান ধরলাম। আপনি আমাকে ছাড়ুন। সবার সামনে আমাকে দৌড়ানি দিয়ে এখন ভালোবাসা দেখাতে এসেছেন। লাগবে না আমার এমন ভালোবাসা। আবির হঠাৎ ওকে পাঁচগোলা করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ওর দু হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে আধশোয়া হয়ে ওর মুখোমুখি বসলো। ইরিন ছাড়া পাওয়ার জন্য মুষ্টামুষ্টি করছে। আবির ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, দাদি বলছিল বউ রাগলে নাকি বেশি বেশি করে আদর করতে হয়, এতে নাকি রাগ কমে যায়। ইরিন জবাব দিল না। অভিমানে গাল ফুলিয়ে বসে রইল। আবির তার গালে গাল ঘষে বলল, রাগ করিস না অরিন, তুই না আমার লক্ষ্মী বউ। ইরিনের এখন ছাড়া পাওয়ার জন্য মোষ্টামুষ্টি করছে না, শান্ত হয়ে বসে রয়েছে। আবির পলকহীনভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আলতো করে ওর কপালে একটা চুমু খেয়ে বলল, কালকে আমরা বৃষ্টিতে ভিজবো, তুই আর আমি। তুই ভিজবি, আমি দেখবো, কেমন? আপনি ভিজবেন? হ্যাঁ। আবির এখনও ইরিনকে জড়িয়ে ধরে বসে আছে। আবিরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। ইরিন তাকে ঠেলে সরিয়ে দিয়ে দ্রুত উঠে বসলো। আবির মুচকি মুচকি হাসছে। চল রুমে চল। আপনি যান, আমি আসি। আবির বেরিয়ে গেল। ইরিনের ভীষণ লজ্জা লাগছে। সেই ছোট্টবেলা থেকে চেনা এই মানুষটার কাছে আসলেই ইদানিং তার বেশ লজ্জা লাগে। এই মানুষটার সাথে যতটা স্বাচ্ছন্দ্যে সে ঝগড়া করতে পারে, ভালোবাসার কথা ততটা স্বাচ্ছন্দ্যে বলতে পারে না। সমস্ত শরীর লজ্জায় নুয়ে আসে, শরীর আড়ষ্ট হয়ে আসে। আবির বেরিয়ে যেতেই যারা এসে বলল, মা তোমাকে খেতে লাগছে। যাচ্ছি। পরের দিন সকাল থেকেই বৃষ্টি নেই, আকাশ একদম পরিষ্কার। আরিতার বিয়ের আয়োজন চলছে। ইরিন কয়েকবার আবিরের দিকে চোখ গরম করে তাকিয়েছে, যেন বৃষ্টি না আসাটাও আবিরের দোষ। দুপুরে ঝকঝকা রোদ উঠল। ইরিন রাগে চোখ মুখ লাল করে বলল, আপনি আগেই জানতাম আজকে বৃষ্টি হবে, তাই আমাকে মিথ্যা কথা বলেছিলেন। আবির অসহায় কণ্ঠে বলল, আমি কি করে জানবো আজকে বৃষ্টি হবে না? আমি কি ওয়েদারের ফোরকাস্ট জানি? জানতেন, আপনি সব জানতেন। বিশ্বাস কর হলেন, আমি সত্যিই জানতাম না। আচ্ছা আজকে না হলে কালকে ভিজবো আমরা। লাগবে না, আমি আর জীবনে কোনো বৃষ্টিতে ভিজবো না। মিথ্যাবাদী কোথাকার। ইরিন রাগে গটগট করে হেঁটে চলে গেল। আবির রীতিমতো অবাক হয়ে চেয়ে আছে। বৃষ্টি না আসার সাথে তার দোষ কোথায়? ঘণ্টাখানেক বাদেই আকাশে মেঘ জমা হলো। চারিদিক অন্ধকার হয়ে আসছে। মেঘ ডাকছে। বলতে না বলতেই শুরু হলো ভারী বর্ষণ। দুপুরের খাবারের পর সবাই যার যার ঘরে রেস্ট নিচ্ছিল। ইরিনও ঘরে কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আবির তার পাশে বসে মৃদু স্বরে ডাক দিয়ে বলল, এই হরিণ, বৃষ্টিতে ভিজবি না? উঠে দেখ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ইরিন আলমোড়া ভেঙে উঠে বসলো। জানালার বাহিরে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে জিজ্ঞেস করলো, ছাদে যাবেন? আয়। ছাদে উঠে আয়াজ দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। ইরিন এক দৌড়ে ছাদের মাঝ বরাবর চলে গিয়েছে। দুহাত পিলে বৃষ্টিতে ভিজছে সে। আবির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার বৃষ্টি বিলাসকে দেখছে।
হঠাৎ করেই ইরিনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো সে। ইরিন, তোর বান্ধবীদের কার কার বিয়ে হয়েছে? 3 জন হয়েছে, 2 জনের বাচ্চাও আছে। বাহ, ওরা জানে তোর বিয়ে হয়েছে? জানে। তোকে জিজ্ঞেস করিনি তোর বেবি আছে কিনা? আবির বুঝতে পারল ইরিন লজ্জা পেয়েছে। জবাব না দিয়ে ছাদের অন্য পাশে চলে গিয়েছে সে। এর মধ্যে এই ছাদের দরজায় দুমদাম আওয়াজ শুরু হলো। আবির দরজা খুলতেই যাচ্ছিল, ইরিন দৌড়ে এসে তার হাত চেপে ধরে বলল, খুলবেন না প্লিজ। কেন? ওরা কি ভাববে? আবির স্থিরভাবে কিছুক্ষণ ইরিনের মুখের দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল। ইরিনকে উদ্দেশ্য করে বলল, না খুললে আরো বেশি কিছু হবে। ইরিন চেহারার লাজুক ভাব আবিরের ভালো লাগছে। ইদানিং ইরিন কথায় কথায় কেমন লজ্জা পায়, ভীষণ আদরে লাগে তাকে। ছাদে দরজা খুলতেই যারা সহ আরও অনেকেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো। যারা বলল, এইদিকে আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, আর মেয়ে বিবি ছাদে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে রোমান্স করো। রোমান্স আর কই পেলাম ভাবি, মাত্র এসেছি, এরই মধ্যে তো তোমরা চলে এলে। তার কথা শুনে সবাই খিলখিলিয়ে হাসছে। হাসিবের বউ রিমি ইরিনকে খোঁচা মেরে বলল, ইরিন, ভাবিকে সত্যি করে বলো তো, আবির এতক্ষণ কি করছিল? ভাবি আসো দেখিয়ে দিই কি করছিলাম। ওকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে জিজ্ঞাসা করো, আমি দেখিয়ে দিই। আরেক দফা হাসির রোল পড়ল। রিমি চোখ পাকিয়ে বলল, ঠিক আছে, তুমি বলো, ছাদের দরজা বন্ধ করে কি করছিলে দুজনে? দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? আবির চট করে ইরিনের দিকে তাকালো। ইরিনের চেহারায় বিব্রত ভাব। আবির হেসে উঠে বলল, ওই পাশে ছিলাম তাই তো শুনতে পাইনি। ওই পাশে কি করছিলা দুজনে? কি শুনলে তুমি খুশি হবে। সত্যি কথা বলো। আবির হাসছে। সবাই তার দিকেই চোখ পাকিয়ে চেয়ে আছে। ইরিনের মাথায় আসছে না এরা সবাই এমন নির্লজ্জের মতন কথা কি করে বলে। সবার কথার মাঝখানেই এক ছুটে নিচে নেমে গেল সে। কিন্তু আবিরের রেহাই হলো কই? তাকে ঘিরে সবাই জোট বেঁধে দাঁড়িয়েছে। সত্যি কথা না বললে তোমাকে ছাড়ছি না। আবির বুঝতে পেরেছে একটা কিছু না শোনা পর্যন্ত এই মহিলা পার্টি তাকে ছাড়বে না। সে লাজুক লাজুক ভাব নিয়ে বলল, তোমরা যা ভাবছো তাই। কথা শেষ করে সে প্রস্থান করলো। আপন মনেই হাসছে সে। আহা, কি সুন্দর মিথ্যা কথা। ইরিন জামাকাপড়ের ব্যাগ খুলে স্তম্ভিত হয়ে গেছে। ব্যাগে সব জামাকাপড় দলামুচড়া হয়ে আছে। এখন সে কি পরবে? এখানে আসার আগে তাড়াহুড়োতে সব জামাকাপড় এলোমেলো করে ব্যাগে ঢুকিয়েছিল। এখন ব্যাগ খুলতেই দেখলো সব কাপড় একেবারে দলামুচড়া হয়ে বিছিরে এক অবস্থা। এদিকে সবাই মিলে শহরের মার্কেটে যাবে। যদিও বিয়ের শপিং সবার আগেই হয়ে গেছে, তবুও মেয়েরা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করবে। মার্কেট থেকে পার্লারে যাবে সবাই মিলে। মেয়েরা সবাই ফেসিয়াল করবে, ম্যানিকিউর, পেডিকিউর, চুল রিভল্টিং, আরও কত কি। ইরিন আবিরের কাছে থেকে 5,000 টাকা খসিয়েছে। আবির প্রথমে দিতে চায়নি। এতগুলো টাকা শুধুমাত্র মুখের মাখামাখি আর চুলের কাটাকাটিতেই চলে যাবে সে মানতে পারছে না। ইরিন বহু জোরদবস্তি করে উদ্ধার করেছে। সবাই মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু ইরিন ব্যাগের দিকে তাকিয়ে মুখ কালো করে বসে আছে। আবির মাত্রই বাজার থেকে এসেছে। বিছানায় ছড়ানো ছেটানো জামা কাপড়গুলো এক সাইডে সরিয়ে ফ্যানের নিচে বসলো সে। ইরিনের কান্না পাচ্ছে। মার্কেটে কি পরে যাবে সে? আবির হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, বসে আছিস কেন? আমি যাব না। কেন? আমার যেতে ইচ্ছা করছে না। আবির বুঝতে পারছে না তার কাছ থেকে জোর করে টাকা হাতিয়ে নেবার পরে হঠাৎ ইরিনের মতিভ্রম হলো কেন। টাকা কি আরো লাগবে? মানি ব্যাগে আছে, নিয়ে যা। আমি যাব না। কেন যাবি না কেন? আমার ইচ্ছা। আবির ফ্রেশ হতেই চলে গেল। এই মেয়ের কখন কি খেয়াল ওঠে সে নিজেও জানে না, কিন্তু ফ্রেশ হয়ে এসে ইরিনকে আগের মতোই চুপচাপ বসে থাকতে দেখে ইরিনের কাছে এসে দাঁড়ালো। কি হয়েছে তোর? কিছু হয়নি। ইরিন, এবার কিন্তু আমার হাতে মার খাবি। আমি বলছি না কিছু হয়নি। আপনি আপনার কাজ করুন। আমাকে নিয়ে পড়েছেন কেন? ইরিন হনহন করে বেরিয়ে যেতে নিল। আবির তার হাত চেপে ধরে বলল, কি হয়েছে আমাকে বলবি তো? কেউ কিছু বলেছে? না। তাহলে? ইরিন তার জামা কাপড়ের দিকে ইশারা করে বলল,
আমার সব জামা কাপড় কুচকে গেছে, এই কুচকানো জামা কাপড় পরে আমি যাবো না। কি করে? আয়রন করে নিলে কি হতো? এখন আয়রন করতে বসলে রেডি হব কখন? দেরি হয়ে যাবে। ওরা এতক্ষণ আমার জন্য বসবে না। যা, তুই রেডি হয়ে নে, আমি আয়রন করে দিচ্ছি। ওরা যদি চলে যায়? আমি দিয়ে আসবো, যা তাড়াতাড়ি কর। ইরিনের চোখ মুখ খুশিতে চকমক করে উঠল। মেকআপ বক্স খুলে সাজতে বসে গেল সে। আবির জামা কাপড় হাতে নিয়ে বলল, কোনটা পরবি দেখিয়ে দিয়ে যা। ইরিন ঘিয়া রঙের একটা সালোয়ার কামিজ বের করে দিল। আবির বসে তার জামা আয়রন করছে আর সে নিশ্চিন্ত মনে সাজুগুজু করছে। আবিরের আয়রন করা শেষ, কিন্তু তার সাজুগুজু শেষ হলো না। একটু পর যারা এলো তাকে ডাকতে, তখনও ইরিনের সাজুগুজু কমপ্লিট হয়নি। যারা প্রায় জোর করে টেনে তুলে নিয়ে গেল তাকে। ইরিন পায়ে আলতা দিয়েছে, নাকে নথ, কানে ছোট ছোট দুল, চুলগুলো দুদিকে বেনি করা। হলুদ রঙের একটা সুতি শাড়ি এক পেঁচি করে পরেছে। গায়ের বধূদের মতো লাগছে ওকে। শুধু কোমরে একটা কলসি জড়ানো থাকলেই পারফেক্ট হতো। আজকে আরিতার হলুদে সবাই গায়ের বধূ সাজবে ঠিক করেছে। আবির তার ঘরে বসে ল্যাপটপে মুভি দেখছে। ইরিন সেজে গুজে দু একবার উকি দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বর মহাশয় সেটা খেয়ালই করেনি। তিনি গভীর মনোযোগের সহিত মুভির এন্ডিং পার্ট দেখছে। মুভি শেষ করে যখন উঠলেন তখনও ইরিন একবার ভিতরে এসেছে। আবির তখন রুম থেকে বেরোচ্ছিল। ইরিন দরজা দিয়ে ঢোকার সময় তার সাথে ধাক্কা খায়। তখনও আবির ভাবলেশীনভাবে ইরিনের পাশ কাটিয়ে চলে গেল। ইরিনের প্রচণ্ড রাগ হচ্ছে। আবির এমন কেন? হাসিব, নেহাল, রাপি ইতিমধ্যে বেশ কয়েকজন তার বউদের প্রশংসা করে ফেলেছে। আর ইনি, তার বউ যে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে সেটা খেয়ালই করেনি। ইরিনের ইচ্ছে করে আবিরকে বউ সাজিয়ে নিজের সামনে বসিয়ে রাখতে। সেজে গুজে ঘুরে বেড়ানো যে খুব সহজ ব্যাপার নয় আবিরকে বুঝিয়ে দিতে। শাড়ি পরিয়ে একগাদা মেকআপ মুখে মাখিয়ে দিয়ে বলতে ইচ্ছে করে, দেখ কেমন লাগে। আবির নিচতলায় বিশাল বারান্দায় দাঁড়িয়ে এক মনে শিলনোড়ায় হলুদ পেশে দেখছে। আরিতার গায়ে হলুদ আজকে সন্ধ্যায়। আজকাল তো শিলনোড়া বিরল বস্তু। ঘরে ঘরে ব্লেন্ডার থাকায় শিলনোড়ার ব্যবহার নেই বললেই চলে। তবে গ্রামে এখনও এর ব্যবহার রয়েছে। ইরিন আবিরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার যদি সাহস থাকতো তাহলে আমি আপনাকে ঠিক এইভাবে শিলনোড়ায় পিষতাম, অসভ্য লোক। আবির নিচতলায় নেমে এসেছে। ইরিন তাকে গিয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, আপনি হামানদিস্তা চেনেন? আবির চেঁচিয়ে উঠে বলল, কি? হামানদিস্তা? কি এটা? ওটা দিয়ে মশলা পিষে। তো এখন আমি কি করব? করবো তো আমি। ইরিন জিজ্ঞেস করলো, ওটার ভিতর নুন মরিচ ঢেলে আমি আপনাকে পিষবো, পিষে পিষে ভর্তা বানাবো, তারপর সেই ভর্তা ছাগলকে খাওয়াবো। আবির তার কথার আগামাথা কিছুই শুনল না। শিলনোড়ায় ভীষণের শব্দে ইরিনের ঠোঁট দুটো নড়তে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বিড়বিড় করছিস? ইরিন বলে, কিছু না। আবির ভিতরে চলে গেল। ইরিন রাগে সামনের কাজের মেয়েটাকে সরিয়ে নিজেই পিষতে বসে গেল। আবির কি অন্ধ? সে কি দেখতে পায়নি ইরিন সাজুগুজু করে আছে? কাঁচা হলুদের টুকরোগুলোকে আবির ভেবে আচ্ছা মতো পিষল কিছুক্ষণ। হলুদ পেশার সময় আরও একটা কাজ করলো সে। হলুদে ইচ্ছে মতো লবণ মরিচ মেশালো। তা দেখে সামনে বসে থাকা মেয়েটা আতঙ্কে চোখ মুখ ফ্যাকাশি করে ফেলেছে। ইরিন উঠে চলে যাচ্ছিল। হঠাৎ ফিরে এসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, মরিচ মেশানো হলুদ ফেলে দিও। জি আইছা। কিন্তু কাজের ফাঁকে সুলতানা হলুদ ফেলার কথা ভুলে গিয়েছিল। ফলাফলস্বরূপ সেই মরিচ মেশানো হলুদই আরিতাকে লাগানো হলো। আরিতার প্রচণ্ড চিৎকারে সবার কানে তালা ফেটে যাওয়ার মতো অবস্থা। অনবরত ঠান্ডা পানি ঢালা হচ্ছে মুখে, তাতে করেও চিৎকার কমছে না, সমানেই চেঁচিয়ে যাচ্ছে। সবাই ওকে নিয়ে ব্যস্ত। হলুদের বাটিতে মরিচ আসবে কোথা থেকে? কাজের মেয়েটাকে ডেকে আনা হলো। অবশেষে প্রচণ্ড ধমকাধমকিতে সে স্বীকার করেই ফেলল যে হলুদের বাটিতে মরিচ ইরিন মিশিয়েছে। শুধু মরিচ না, নুনও মিশিয়েছে। সৈকত সাহেব, মাইমুনা, সাবিনা সবাই অস্থির এই খবর শোনার পর। ইরিনের সাথে তো আরিতার কখনো ঝগড়া হয়নি, তাহলে কিসের শত্রুতা থেকে ইরিন এমন একটা কাজ করলো? ইরিন গোমরা মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে।
আবির পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরোচ্ছিল। ইরিনকে একা বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে টেনে তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরের লাইট অফ। আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইরিন। আবির দাঁড়িয়েছে তার মুখোমুখি, একেবারে কাছাকাছি। ভ্রুজোড়া নাচিয়ে হাসি মুখে বলল, কি ব্যাপার হরিণ, সাজুগুজু করে বারবার আমার সামনে ঘোরাঘুরি করছিস? তোর মতলবটা কি? মার্ডার করবি? খবরদার। ঢং দেখে ছাড়ুন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। ইরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে একেবারে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ইরিন নড়তে পারছে না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবির তার কানের লতিতে আলতো করে একটা কামড় দিয়ে বলল, হরিণ। ইরিনের ঘোর লাগছে। অন্ধকারে দুটো মানুষ কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে আছে, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। বুকের ভিতর ধূপ ধূপ করে ইরিনের। কোনো রকমে জবাব দিল সে। আবির হাত জোড়া ইরিনের কোমরে চেপে ধরেছে, ফিসফিস করে বলল, আয়, আমারও একটা বেবি নিয়ে ফেলি। আমারও এভাবে থাকতে কষ্ট হয়, খুব কষ্ট হয়। বড় মাকে আমি বুঝিয়ে বলবো, নাতি নাতনি আসার খবর শুনলে তিনি আর রাগ করে থাকতে পারবেন না। তোর পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। বাবুকে আমি দেখে রাখবো, কেমন? ইরিনের হাসি পাচ্ছে। এখন রোম্যান্স করার সময়। একটু পরেই আরিতার গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে। এই মানুষটা এমন কেন? সময় মতো কিছু বলতে পারে না, অসময়ে সব গুলিয়ে একসাথে বলে ফেলে। ছাড়ুন আমাকে, সবাই অপেক্ষা করছে। না, ছাড়বো না। আমার শ্বশুরি মা আমাকে কী সব উল্টাপাল্টা অনুরোধ করে বসে আছে। আমি হাদারাম সেটা ধরেই বসে আছে। আজকে সেসব বাদ, শুধু বউ আর আমি, তুই আর আমি। ইরিন ঠোঁট কামড়ে হাসছে। আবির ওর গালে হালকা হালকা কামড় বসিয়ে দিয়ে বলল, হাসবি না, খবরদার। উফ, কামড় দিচ্ছেন কেন? ব্যথা পাই তো। ওয়াক থু, তোর গলায় সব কি মেকআপ? ইরিন চোখ পাকালো। অতঃপর আবির মুচকি হেসে তার গালে গভীর আবেগে চুমু খেতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার রোমান্সের 12টা বাজিয়ে তখনই দরজায় নক। দরজার বাইরে সারা দাঁড়িয়ে আছে। গম্ভীর ভঙ্গিতে জানালো সৈকত সাহেব ইরিনকে ডেকে পাঠিয়েছেন। ইরিন মুচকি হেসে দ্রুত বেরিয়ে গেল। আবিরও তার পিছন পিছন বেরোলো। সৈকত সাহেব হঠাৎ ইরিনকে কেন ডেকে পাঠিয়েছেন সে বুঝতে পারছে না। ভিতরে ঢুকে আবির সৈকত সাহেবের পাশে বসল। সাবিনাও আছে। সৈকত সাহেব ঠান্ডা গলায় ইরিনকে প্রশ্ন করলেন, হলুদের লবণ মরিচ মিশিয়েছ কেন মা? ইরিন চমকে উঠল। প্রথমে জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। সৈকত সাহেব পুনরায় নরম কণ্ঠে বললেন, কি হলো, চুপ করে আছো কেন মা? তুমি কি ইচ্ছা করে হলুদের সাথে লবণ মরিচ মিশিয়েছ? ইরিনের নত মুখে বলল, জি বাবা। সৈকত সাহেব, আবির, সাবিনা সবাই চমকে উঠে একে অপরের দিকে তাকালেন। সাবিনা ধমক দিয়ে বললেন, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? ইরিন কেঁদে ফেলল। আবির অসহায় চেহারা নিয়ে তার দিকে চেয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ইরিন কিসের হলুদ ও মরিচ মিশিয়েছে? কেন? ইরিন কান্না থামিয়ে আবিরকে দেখিয়ে বলল, আমি ওনার উপর রাগ করে হলুদে মরিচ মিশিয়েছি। আবির তপ্তা খেয়ে গেল। ইরিন বলছে কি? অন্য সময় হলে সৈকত সাহেব হেসে উড়িয়ে দিতেন, কিন্তু আজকে পারলেন না। তিনি বেশ কড়া কণ্ঠেই ইরিনকে জিজ্ঞেস করলেন, আবিরের ওপর রাগ করে তুমি আবিরের হলুদে মরিচ মিশিয়েছ কেন? ইরিন নত মুখে বলল। সৈকত, আবির, সাবিনা সবাই চমকে উঠে একে অপরের দিকে তাকালেন। সাবিনা ধমক দিয়ে বললেন, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? ইরিন কেঁদে ফেলল। আবির অসহায় চেহারা নিয়ে তার দিকে চেয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ইরিন কিসের হলুদে মরিচ মিশিয়েছে? কেন? ইরিন কান্না থামিয়ে আবিরকে দেখিয়ে বলল, আমি ওনার উপর রাগ করে হলুদে মরিচ মিশিয়েছি। আবির তপ্তা খেয়ে গেল। ইরিন বলছে কি? অন্য সময় হলে সৈকত সাহেব হেসেই উড়িয়ে দিতেন, কিন্তু আজকে পারলেন না। আরিতার বিয়ে হচ্ছে অর্কের সাথে, আর অর্কের মা ভীষণ অহংকারী স্বভাবের। তার কানে এইসব কথা পৌঁছালে লঙ্কাকাণ্ড বাঁধাবেন তিনি। সৈকত সাহেব বেশ কড়া কণ্ঠে ইরিনকে জিজ্ঞেস করলেন, আবিরের ওপর রাগ করে তুমি সুহান আর হলুদে মরিচ মিশিয়েছ কেন? ইরিন পুনরায় ফুপিয়ে উঠে বলল, ভুল হয়েছে বাবা। আবির স্থির হয়ে ইরিনের দিকে চেয়ে আছে।
ইরিন তার উপর রাগ করে হলুদে মরিচ কেন মিশিয়েছে সে বুঝতে পারছে না। কিসের রাগ তার উপরে ইরিনের কান্নার বেগ বাড়ছে। সৈকত সাহেবের ইশারায় সাবিনা টেনে ঘরে নিয়ে গেল তাকে। তিনি ইরিনকে নিয়ে বেরিয়ে যেতে না যেতেই অর্কের মা বাবা ভিতরে ঢুকলেন। কাজের মেয়ের কাছ থেকে ইরিনের মরিচ মেশানোর খবর শুনেছেন তারা। অর্কের বাবা যদিও চুপ করেছিলেন, কিন্তু তার স্ত্রী চুপ করে রইলেন না। কড়া মেজাজের সৈকত সাহেবকে ইরিন সম্পর্কে বেশ কিছু কটু কথা শুনিয়ে দিয়ে চলে গেলেন। অপমানে সৈকত সাহেবের মুখ লাল হয়ে গেছে। স্থিরভাবে বসে রইলেন তিনি। তারপর আরিতার বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি সবাই ঢাকাতে চলে এলো। সব কিছু শুরু হলো নতুন নিয়মে। ইরিন রোজকার নিয়মে কলেজে যায়, ক্লাস করে, বাসায় ফিরে পড়াশোনা করে, মাঝে মধ্যে সাবিনার কাজে টুকটাক সাহায্য করে। আজকে রবিবার, ইরিন কলেজে গেছে। সাবিনা ড্রয়িং রুমে বসে জারার সাথে সাংসারিক আলাপ করছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। আবির ফোন করেছে। হ্যালো মা। কেমন আছিস বাবা? আবিরের জ্বর, ডিউটি করতে করতে হাঁপিয়ে গেছে সে। এর ফাঁকে সুযোগ করে সাবিনাকে ফোন করেছে বাসার সবার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোর গলা এমন শোনাচ্ছে কেন বাবা? কালকে রাত থেকে গায়ে গায়ে হালকা জ্বর, টেনশন করার কিছুই নেই। ওষুধপত্র নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা মা, বাবা কি বাসায় আছে? তোর বাবা আর বড় বাবা মিলে মেহেরাব সাহেবের বাসায় গেছে। ও, তোমার শরীর কেমন আছে? যারা ভাবি ওরা কেমন আছে? আমি ভালো আছি, সবাই ভালো আছে। আবির কিছুক্ষণ চুপ করে থেকে ফোনের ওপাশ থেকে ফিসফিসিয়ে বলল, ইরিন কেমন আছে মা? আবির না থেমেই গলাটা আরও খাদিয়ে নামিয়ে নিল, যেন ইরিন ফোনের ওপাশ থেকে তার কথা শুনতে পাচ্ছে। ফিসফিস করে বলল, ও কি আমার কথা কিছু জিজ্ঞাসা করে? ছেলের প্রশ্নের জবাবে সাবিনা কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইরিন আবির ব্যাপারে কিছুই জানতে চায়নি। তিনি অবশ্য ইরিনকে শুনিয়ে শুনিয়ে জারার সাথে আবিরের কথা বলেন। ইরিন যে শোনে না তাও নয়, আড়াল থেকে আড়ি পেতে শোনে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। তবে সেটুকু তো আর ছেলেকে বলা যায় না। সাবিনা বেগমের সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে করে বললেন, বলে তো রোজ তোর কথা জিজ্ঞেস করে, তুই ফোন করছিস কিনা, ভালো আছিস কিনা, নিজের শরীরের যত্ন নিচ্ছিস কিনা, এসব জিজ্ঞেস করে। আবিরের গলাটা উৎফুল্ল শোনালো। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, ও কি ভালো আছে মা? পড়াশোনা করছে তো? করছে। ঠিক আছে মা, আমি এখন রাখছি তাহলে। ক্লাস শেষে করিডোরে চুপচাপ দাঁড়িয়েছিল ইরিন। ইতি এসে মাথায় টোকা দিয়ে বলল, কি রে ইরিন, তোর কি মন খারাপ? না তো। কিন্তু আমার তো মনে হচ্ছে তোর মন খারাপ। তোর এমন মনে হওয়ার কারণ? কারণ তোর মুখটা বেলুনের মতো চুপসে আছে। তাই নাকি? একটু আগে আবির ভাইয়ের সাথে কথা হলো, তোর কথা জিজ্ঞেস করেছিলেন, তোর সাথে কথা হয়নি? চাপা অভিমানে বুক ভার হয়ে এলো ইরিনের। কই, আবির তো তাকে ফোন করেনি, একবারও জানতে চায়নি ইরিন কেমন আছে। সে তো রোজ আবিরের ফোনের অপেক্ষা করে বসে থাকে। আর রাগ হলো তার। ইতিকে ফোন দিয়ে ন্যাকামি করা হচ্ছে, বোঝাতে চাইছে তিনি ইরিনকে খুব ভালোবাসেন। কি সুন্দর ছলনা, সবার কাছে ভালো সাজতে চাইছেন। এতই যখন ভালোবাসা, তখন ইরিনকে ফোন করলো না কেন? কি রে, কথা হয়নি তোর সাথে? না। কি হয়েছে তোর, শরীর খারাপ? ক্ষোভ জমা হলো ইরিনের কণ্ঠে। যার খোঁজ রাখার কথা সে একটা ফোন পর্যন্ত করে না, আর এ এসেছে ঢং দেখাতে। থমথমে গলায় বলল, এসব ঢং তোর গার্লফ্রেন্ডকে দিয়ে দেখা, আমার সাথে এসব ন্যাকামি করবি না। রাখছিস কেন? আমি তো ভালোই কথা জিজ্ঞেস করলাম। না করবি না, আমি ভালো আছি না। খারাপ আছি তাহলে তুই কি করবি? আচ্ছা বাবা, আমি আর কিছু জিজ্ঞেস করবো না, তুই ঝগড়া করিস না প্লিজ। কি বললি তুই? ইরিনের অকারণে রেগে যাওয়া দেখে ইতি হেসে ফেলল, কিন্তু ইরিন কাঁদছে। অভিমানের পাহাড় জমা হলো বুকের ভিতর। ফুপিয়ে উঠে বলল, হ্যাঁ আমি তো ঝগড়ুটে, আমি খুব খারাপ। তো আসছিস কেন আমার সাথে কথা বলতে? ইতি অবাক হয়ে ইরিনের দিকে চেয়ে আছে। কোমল স্বরে বলল, তুই কাঁদছিস কেন? ইরিন জবাব দিল না। ইতি পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, তোর কি আবির ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? ইরিন ফুপিয়ে উঠল। ইতি অবাক হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগেই তো আবিরের সাথে কথা হলো, ইরিনের কথা জানতে চাইলো, এর মাঝে ঝগড়া হলো কখন? চুপ করে আছিস কেন ইরিন? তোর কি আবির ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? জানি না।
জানি না মানে? আজকে 1.5 মাস ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। মানে? বিগত 1.5 মাস যাবৎ উনি আমার কাছে একটা ফোন পর্যন্ত করেনি। আমি বেঁচে আছি না মারা গেছি খবরটুকুও নেয়নি। এমনকি বিয়ের অনুষ্ঠানের পর থেকে আর বাসায় আসেনি। আমি আর পাচ্ছি না ইতি, দম বন্ধ হয়ে আসছে আমার, মরে যেতে চাই আমি। কী সব উল্টোপাল্টা কথা বলছিস? আবির ভাইয়ের সাথে আমার প্রায়ই কথা হয়, উনি তো সবসময় তোর কথাই জিজ্ঞেস করে। ইরিনের অভিমান কমল না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। থমথমে গলায় বলল, এবার যদি জিজ্ঞাসা করে বলবি ইন মরে গেছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। থাম, পাগলের মতো কী সব বলছিস তুই? আমি আয়াজ ভাইয়ের সাথে কথা বলবো। খবরদার, তুই যদি ওনাকে কিছু বলছিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। উনি যখন আমাকে ছাড়া থাকতে পারছে, আমিও পারবো, আরো বেশি করে পারবো। তুই কি ভাবছিস আমি ওনার জন্য মরে যাব, কেঁদে কেঁদে বুক বসাবো? নো, নেভার। আমি কখনো তা করবো না। আমি নিজের মতো ভালো থাকতে জানি, লাগবে না আমার কাউকে সিম্প্যাথি। দুপুরে খাবার টেবিলে সাবিনা বেগম ইরিনকে শুনিয়ে শুনিয়ে মুক্তাকে বললেন, আবিরের জ্বর বৌমা, শরীর বোধহয় ভালো নেই, কাজেরও বোধহয় খুব চাপ যাচ্ছে। বাসার সবার কথা জিজ্ঞেস করলো। আমি বলেছি আমরা সবাই ভালো আছি, আমাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কথাটা শেষ করে তিনি ভয়ে ভয়ে ইরিনের দিকে তাকালেন। ইরিন চুপচাপ খাচ্ছে, বস্তুত সে খাচ্ছে না, খাবার গিলছে। তার চোখে অলরেডি পানি চলে এসেছে। সাবিনা বেগম ইরিনের রিয়াকশনের আশায় চুপ করে রইলেন, কিন্তু ইরিন একটা কথাও বলল না, চুপচাপ খাবারে পানি দিলে উঠে গেল। সাবিনা বেগম আবারও মনে মনে হতাশ হল। ইরিন খাটের উপর উপুর হয়ে শুয়ে কাঁদছে। আবির সবার সাথেই কথা বলে, অথচ ইরিনকে একটা ফোন পর্যন্ত করলো না। চাপা অভিমানে নিজেকে শান্ত করার জোর চেষ্টা চালালো সে। নিজের প্রবোধ দিল, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। কার জন্য কষ্ট পাবে সে? যে মানুষটা এতদিনে একবারও ইরিনের খোঁজ নেয়নি, তার জন্য ইরিন রোজ ফোন হাতে নিয়ে বসে থাকে মানুষটার একটা ফোনের অপেক্ষায়। অথচ সে দিব্যি ইরিনকে ভুলে ভালো আছে, তার জন্য ইরিন কষ্ট পাবে না। রাগে আছাড় মেরে নিজের ফোন ভেঙে ফেলল। ফোন যখন আসেই না, তখন এই জিনিস রেখে লাভ কি? আর অপেক্ষা করবে না সে। রাতের দিকে আবির আবার সাবিনা বেগমের নাম্বারে ফোন করলো। সাবিনা বেগম শোয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আবির টুকটাক কথাবার্তা সেরে বলল, মানে মা, তুমি কি আমার জ্বরের কথা ইরিনকে বলছো? সাবিনা বেগম ছেলের জন্য দুঃখ বোধ করলেন। তিনি দুপুরবেলা খাবার টেবিলে ইরিনকে শুনিয়ে শুনিয়ে আবিরের জ্বরের কথা বলেছিলেন, কিন্তু ইরিন তো কিছুই বলেনি। খাবার টেবিল ছেড়ে সে যে ঘরের দরজা বন্ধ করেছে আর বেরোয়নি। তিনি আবারও ছেলেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ বাবা, বলেছি, সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি আর তোর ভাবি মিলে অনেক কষ্টে শান্ত করেছি। আবির মনে মনে দুঃখ বোধ করল। ইরিন নিশ্চয়ই অনেক কান্নাকাটি করেছে। সাবিনাকে বলল, কেন বলছো মা? ও কি খুব বেশি কান্নাকাটি করছে? করছে তো, খুব করছে। আমি কি ওকে একটা ফোন করব? কর না। ঠিক আছে, আমি ওকে ফোন করছি, এখন রাখি। খোদা হাফেজ। আবির অনেকবার ইরিনের নাম্বারে ট্রাই করলো, কিন্তু বন্ধ আসছে। অবশেষে আবার সাবিনার নাম্বারে ডায়াল করলো সে। হ্যাঁ মা, শুনছো? কি বাবা? ইরিনের ফোন বন্ধ আসছে, ও কি ঠিক আছে? সাবিনা বেগম ইরিনের ফোন ভাঙার কথা কিছুই জানেন না। তিনি ভেবেছেন ইরিন রাগ করে ফোন ধরছে না বা সুইচ অফ করে দিয়েছে। দীর্ঘশ্বাস চেপে বললেন, একদম ঠিক আছে, ও ঘুমাচ্ছে। আমি কি ডেকে দিব? থাক, ডাকার দরকার নেই। আমার কথা জিজ্ঞাসা করলে বললো আমি ভালো আছি, আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে বাবা, রাখি। হ্যাঁ মা, রাখছি, খোদা হাফিজ। সাবিনা বেগম ফোন রেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলের সাথে মিথ্যা বলার তার খুব খারাপ লাগছে। এদিকে সত্যিটা বলতে পারছেন না, বাজে ছেলে কষ্ট পায়। ঘড়িতে বাজে 11টা। আবিরের টেনশন হচ্ছে। ইরিন তো এত সকাল সকাল ঘুমোয় না, ওর ফোন সুইচ অফ বলছে কেন? ইরিনের কি শরীর খারাপ নাকি অন্য কিছু? সাবিনা বেগম কি আবিরের কাছ থেকে কিছু লুকোচ্ছেন? অবশেষে ভেবেচিন্তে জারার ফোনে ফোন দিল আবির। লাজুক কণ্ঠে বলল, ভাবি, মা বোধহয় ঘুমিয়ে পড়েছে, তুমি কি একটু কষ্ট করে ইরিনকে ডেকে দিতে পারবে? আমি ওর ফোনে ফোন করেছিলাম, সুইচ অফ বলছে।
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। জারার ফোন নিয়ে ইরিনের ঘরে ঢুকলো। ইরিন ওয়াশরুমে, ফোন টেবিলের উপর রেখে ওয়াশরুমের দরজা নক করে বলল, তোর ফোন এসেছে ইরিন, আমি টেবিলের উপর রেখে যাচ্ছি। যারা ফোন রেখে বেরিয়ে গেল। ইরিন ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে ফোন কেটে গেল। একটু পর আবার রিং হলো। স্ক্রিনে আবিরের নাম দেখে চমকে উঠল সে। পুরনো অভিমান মাথাচাড়া দিয়ে উঠল। এতদিন বাদে তার খবর নিতে এসেছে। সবার ফোনে ফোন করে তার খবর নিয়ে নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন। এতদিন কোথায় ছিল ভালোবাসা? ফোন রিসিভ করলো না ইরিন। ফোন হাতে নিয়ে বসে রইল। কথা না বলার সিদ্ধান্ত নিয়েছে সে। আবির আবারও ফোন দিল, আবারও ফোন কেটে গেছে। পরক্ষণেই সিদ্ধান্ত বদলে ফেলল ইরিন। নিজেকে নিজেই বোঝালো ফোন রিসিভ করে আবিরকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিবে। এতদিন বাদে কেন ফোন করেছে ইরিনকে? মায়া দেখাতে? লাগবে না ইরিনের কোনো মায়া। আবার ফোন বেজে উঠলেই ফোন রিসিভ করে শক্ত কণ্ঠে বলল, বিহারের মতন কোনো বারবার ফোন দিচ্ছেন আমাকে। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, আপনি বুঝতে পেরেছেন? ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল কেবল। তারপরই ফোন কেটে গেল। ইরিন রাগে অভিমানে ফোন আছাড় মেরে ভেঙে ফেলল। একবার বলতেই ফোন কেটে দিল। এই ভালোবাসে তাকে? সব নাটক, মিথ্যা অভিনয়। ইরিনকে এখন আর ওনার সহ্য হয় না। ঘরের দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকে অনেকক্ষণ যাবৎ কাঁদল। রাগে দুঃখে আলমারি থেকে আবিরের জিনিসপত্র সব ফেলে দিল। কিচ্ছু রাখবে না সে, কিচ্ছু না। সাবিনা অস্থির হয়ে ছেলের কাছে আবার ফোন দিলেন। বেশ কিছুক্ষণ কেটে যায়। একদিন সাবিনা আবিরের সাথে কথা বলছিলেন। ইরিন গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। খাটের উপর মাথা নিচু করে বসে রইল। সাবিনা তার কাছে এগিয়ে আসতেই ফুপিয়ে উঠল। ক্রমেই ফোপানো বাড়ল। সাবিনা বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখলেন মেয়েটার মুখখানা শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। আঙুলের ডগায় অভিমানী মুখখানা তুলে ধরতেই ইরিন তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। ছোট বাচ্চাদের মতো গলা ফাটিয়ে কাঁদল। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলল। সাবিনা অনেক কষ্টে তাকে শান্ত করলেন। মুচকি হেসে তার চোখের পানি মুছে দিয়ে ফিসফিস করে বললেন, কান্না বন্ধ কর, আবির আছে কলে, সে আসবে বলেছে বাড়িতে। ইরিন ফ্যালফ্যাল করে কিছুক্ষণ ওনার দিকে চেয়ে রইল। পরক্ষণে খুশিতে লজ্জায় আনন্দে মুখখানা রাঙা হয়ে উঠল। সাবিনা হেসে উঠে বললেন, মেরে তোকে সোজা করবে বলেছে, নে ধর কথা বল। ইরিন হাত বাড়িয়ে ফোনটা নিল। ফোন কানে দিয়ে চুপ করে রইল। অপর পাশ থেকে আবির চুপচাপ ফোন কানেই ধরে রইল। ইরিনের ফোপানোর আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটা তার বুকে গিয়ে লাগছে একদম। নরম কোমল স্বরে বলল, হ্যালো। তার গলা শুনে ইরিনের কান্নার বেগ বেড়ে গেল। গলা জড়িয়ে এলো। নিজেকে সামলে কোনো রকমে মুখ দিয়ে উচ্চারণ করলো সে, হ্যালো। আবির খানিকক্ষণ চুপ করে থেকে মোলায়েম কণ্ঠে বলল, পাগলামি করে লাভটা কি হলো? নিজেও কষ্ট পেলে, আমাকেও কষ্ট দিলে। কান্না চাপাতে গিয়ে ইরিনের হেঁচকি উঠে গেছে। ফুপিয়ে উঠে বলল, আপনি আসবেন? আমি গাড়িতে। ইরিনের সমস্ত হৃদয় জুড়ে কত ডিগ্রি গলনাঙ্কে শীতল স্পন্দন বয়ে গেল সে নিজেও জানে না। মলিন মুখখানায় ফুটে উঠল হাজার পাওয়ারই নিঃশব্দ হাসি। খুশিতে ঝলমল করে উঠল। সাবিনা গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলেন আর হাসলেন। বাসায় আসে আবির। নিজের রুমে এসে চেঞ্জ করার জন্য আলমারি খুলতেই আবিরের বুকের উপর ঢুলতে পড়ল ইরিন। বিস্ময়ে হা হয়ে আছে আবির। আলমারির ভিতর ইরিন? কিভাবে, কেমন করে? ইরিন আবিরকে সারপ্রাইজ দিবে বলে এইখানে এসে বসেছিল। তবে ইরিন জ্ঞান হারিয়েছে। ওকে পাঁচগোলা করে তুলে তাড়াতাড়ি খাটে শুইয়ে দিল সে। চোখে মুখে পানি ছিটা দিল। সন্ধেবেলা যখন ইরিনের জ্ঞান ফিরল, হাতে সেলাইন পুশ করা দেখল। ভালো করে চোখ বুলিয়ে দেখল আবিরের ঘরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ। রুমে আবির নেই। সে উঠে বসার চেষ্টা করতেই আবির গলায় ঝোলানো তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। খালি গা, বুকের কাছে বিন্দু বিন্দু পানি জমে আছে। মোমের মতো পলিশ করা মনে হচ্ছে ওর শরীরটাকে। লজ্জায় মাথা নামিয়ে ফেলল ইরিন। আবির মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? ভালো। আবির কাছে এসে ও সেলাইন চেক করে বলল, স্যালাইন শেষ, তুই খুলতে পারবি? ইরিন মাথা নামিয়ে না বোঝালো। সে খুলতে পারবে না।
আবির ওর পাশে বসে যত্ন সহকারে ক্যানোলা আলগা করে দিল। ব্যথায় আহ করে উঠল ইরিন, চোখে পানি চলে এলো। আবির ব্যতিব্যস্ত হয়ে তার সুই বিধানো জায়গায় ফু দিতে শুরু করলো। কোমল গলায় বলল, একটু ধৈর্য ধর, সামান্য ব্যথা, একটু পরেই কমে যাবে। ইরিনের ব্যথা করছে না, সামান্য একটু সুইয়ের ফোটে আর কতটুকুনি বা ব্যথা লাগে। তবে হাত সরালো না সে, চুপচাপ বসে রইল। আবির তুলোতে হেক্সিসাল নিয়ে তার কাটা জায়গা মুছে দিয়ে তারপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। ইরিন মুগ্ধ হয়ে দেখছে, কি সুন্দর স্নিগ্ধ মুখ, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। অথচ ইরিন দীর্ঘশ্বাস ছাড়ল সে। ব্যান্ডেজ লাগানো শেষে আবির বলল, হয়ে গেছে, আর ব্যথা করবে না। ইরিন বেরোতে গিয়ে দরজার কাছ থেকে আবার ফিরে এলো। তার হাতে সেলাইনের খালি ব্যাগ আর তুলো। আবির খাটের উপর লম্বা হয়ে শুয়েছে। শরীর ভীষণ ক্লান্ত লাগছে তার। একেই শরীর খারাপ, তার উপর জার্নি করে এসেছে। ইরিনকে ফিরে আসতে দেখে বলল, কিছু বলবি? এতক্ষণ যাবৎ কারো সারা শব্দ না পেয়ে ইরিন মাথা নিচু করে বলল, বাসায় কেউ নেই? আমি কি করে জানবো? চুরি করতে এসেছিস তুই, তুই জানিস বাসায় কেউ আছে কি না নেই। ইরিনের মুখ লজ্জায় রক্তিম হয়ে গেল। ইস, জ্ঞান হারালো কিভাবে সে? কি সুন্দর আবিরকে সারপ্রাইজ দেওয়া যেত। আলমারি খুললেই টুক করে চুমু খেয়ে নিত আবিরের গালে। তার হঠাৎ বেহুশ হয়ে যাওয়ার কারণেই পুরো প্ল্যানটাই মাটি। এদিকে আবির কম্বলের নিচে মাথা মুড়িয়ে নিয়েছে। ইরিনের প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন কেন এই মানুষটা? একটু ধরা দিলে কি হয়? এই যে ইরিন সোনালি কালারের ব্লাউজের সাথে টকটকে লাল শাড়ি পরে সেজেছে, কার জন্য? একটাবার দেখলে কি এমন ক্ষতি হয়ে যাবে? ওনার প্যান্টের জিভ আটকে যাবে, না ট্রাউজারের ফিতে, নাকি সূর্যকে প্রদর্শিত করে পৃথিবীর ঘোরা? কোনোটাই আটকাবে না। তাহলে হি ইজ টু রুড। কাকে সারপ্রাইজ দেবে বলে ইরিন আলমারিতে ঢুকে বেহুশ হয়ে গিয়েছিল? এসব তো ওনার চোখে পড়ে না, কেবল ইরিনের রাগটাই চোখে পড়ে। হাতের তুলাটা ফেলে দিল সে, সেলাইন ব্যাগটাও ছুঁড়ে মারল। তারপর শটাং করে আবিরের কম্বলের নিচে ঢুকে পড়ল। আহ, মিষ্টি গ্রান। মুখ বন্ধ করে নাক দিয়ে লম্বা নিঃশ্বাস টানল সে। মাত্র শাওয়ার নিয়েছে আবির, সারা গায়ে মিষ্টি গন্ধ। কি ধরনের শাড়ি পরেছিস? আমার চামড়া ছেড়ে যাচ্ছে, সর। যাক ছিলে সরবো না আমি। আবির কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। ইরিন তাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, আপনি কি টায়ার্ড? আবির উপরে নিচে মাথা দোলালো। আমি আদর করে দিই, দেখবেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। আবির তপ্তা মেরে খানিকক্ষণ তার দিকে চেয়ে রইল। হতবাক হয়ে বলল, কি সব অশ্লীল কথা কোথা থেকে শিখেছিস তুই? শরম করে না তোর? ইরিন দ্বিগুণ বেগে তার টি শার্ট মুঠোয় চেপে ধরে বলল, না নেই। আমার লজ্জা লাগছে ইরিন, ছাড়। কি করছিস? লাজুক, আমি তো লজ্জা পাচ্ছি না। ইরিন আবিরের টি শার্ট টানটানি শুরু করে দিল। আবির ওর হাত চেপে ধরল। কি করছিস কি তুই? ইরিন ফিসফিস করে তার কানে কিছু একটা বলল। আবির বিড়বিড় করে বলল, মাত্র গোসল করে এসেছি, আমার ঠান্ডা লেগে যাবে। লাজুক। তুই কি চাস ঠান্ডায় আমি মরে যাই? আমি কেন চাইবো আপনি মরে যান? আমি তো আপনাকে মারতে চাই, এই যে এভাবে চেপে ধরে। আবির ব্যথায় কোকিয়ে উঠে বলল, বুকের উপর থেকে সর ইরিন, আমার। ভর্তা করবো আপনাকে। কেন ভর্তা করবো জানেন? আপনাকে খাওয়ার জন্য কিলে ফেলবো আপনি তো। তুই না একটু আগে বেহুশ হলি, গায়ে জ্বর এলো কি করে? ভালো কথা, তুই আলমারিতে ঢুকছিলি কেন? আপনার জামা কাপড় খাওয়ার জন্য। তখন তো আপনি ছিলেন না, তাই আপনার জামা কাপড় খাবো বলে ঢুকেছি। ওগুলো তো আপনার গায়ে মিষ্টি একটা ফ্লেভার আছে ওখানে। এখন তো আপনি চলে এসেছেন, তাই আমি আপনাকে গিলে খাবো। হজম করতে পারবি? ও হজম করবো কেন আমি? তাহলে গিললি কি করে? স্টোর করে রাখবো। আপনি তো যাতে আমাকে ছেড়ে আর কোথাও যেতে না পারেন, সেই জন্য। আচ্ছা। আবির হাই তুলল। সারাদিনের ক্লান্তিতে ঘুমে চোখ ঢুলু ঢুলু তার। ইরিনের ওর মুখের কাছ থেকে হাত নামিয়ে দিয়ে বলল, এই আপনি হাত তুলছেন কেন? আমি এখন আপনার ঘুমাতে দেবো না। ঘুম আসছে তো? না, আপনি এখন ঘুমাতে পারবেন না। আয় তুইও ঘুমা। আবির ওকে টেনে নিতেই ইরিন তার বুকের ভিতর ঢুকে গুটিসুটি মারল ঠিকই, কিন্তু শান্ত থাকলো না। একবার এইদিকে নড়ছে তো আবার অন্যদিকে। কনুই দিয়ে আবিরকে ঠেলা শুরু করে দিল সে।
শক্ত করে চেপে ধরল তাকে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, লাগবে না আমার ঘুমানো, ঘুম হয়ে গেছে। তুই দয়া করে আমাকে এবার ছাড়, আমার দম বন্ধ হয়ে আসছে। ইরিন ছাড়ল না, একেবারে সেটে রইল আবিরের সাথে। তার বুকে আলতো করে কামড় বসিয়ে দিল। বিজয়ী হাসি পড়ল। আর কখন আমাকে কষ্ট দেবেন বলুন, বলুন বলছি, না বললে আবার কামড়ে দেবো। আবির মুচকে হাসল, আদুরে গলায় বলল, কষ্ট হয় তাহলে? ইরিনের হাসি হাসি মুখটা চুপচাপ হয়ে গেল। জবাব না দিয়ে পলকহীনভাবে আবিরের মুখের দিকে চেয়ে রইল সে। কি নিষ্ঠুর লোক, কষ্ট দিয়ে আবার জিজ্ঞেস করছে কষ্ট হয় কিনা। ইরিন কেন বলবে? কিচ্ছু বলবে না। আবির ঠোঁট কামড়ে হেসে চলেছে। ইরিন রাগে আবিরের নাক বরাবর ধারালো কামড় বসিয়ে দিল। আবিরের হাসি বন্ধ হয়ে গেল। ব্যথায় নাক মুখ কুঁচকে বলল, হ্যাঁ, কামড়াতে কামড়াতে হাড্ডির মাংস তুলে নে। বদ মেয়ে, আমি তো আছি তোর এই অত্যাচার সহ্য করার জন্য। ইরিন চট করে তার ঠোঁটে একটা চুমো খেয়ে নিল। আবির স্তব্ধ। দুহাতে তাকে আঁকড়ে ধরল ইরিন। সে পরাস্ত, প্রতিবাদহীনভাবে পরাস্ত। এতদিনের রাগ, জেদ, অভিমান সব ইরিনের পাগলামির কাছে পরাজিত। একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে আবির। একে তো জ্বর, তার উপর দুবার গোসল। হাঁচি সাথে শরীর গরম অনুভূত হচ্ছে। ইরিন মিটমিট করে হাসছে। রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো আবির। এদিকে তার ঢাকায় আসার খবর শুনে আরিতা এসেছে দেখা করতে। ভিতরে ঢুকেই আবিরের দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করলো আরিতা, তোর ঘাড়ের কাছে লাল হয়ে আছে কেন আবির ভাইয়া? নাকের ওপর কি হয়েছে? আবির নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আলমারিতে ইঁদুর কামড় দিয়েছে। কি? আলমারিতে ইঁদুর? হ্যাঁ, গোসলের জন্য কাপড় নেব বলে আলমারিতে ঢুকছিলাম, খুলতে লাফ দিয়ে কাঁধে উঠে গেল, জোরে ফেলে দিয়ে গোসল করতে গেলাম। আরিতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আলমারিতে ইঁদুর? অবাক হয়ে বলল, তারপর আর কি, গোসল করে কম্বলের নিচে ঢুকতে ইঁদুরটা আবার হাজির, পুরো শরীর ঝাঁঝরা করে দিয়েছে কামড়াতে। ইরিনের হাসি হাসি মুখটা চুপসে গেছে। অপ্রস্তুত ভঙ্গিতে বসে আছে সে। লজ্জায়, অস্বস্তিতে চোখ, মুখ, কান পর্যন্ত লাল হয়ে গেছে। মুখ টিপে হেসে যাচ্ছে। আরিতা জারার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই 3 তালাতে ইঁদুর আসলো কিভাবে ভাবি? তোমরা ওষুধ আনোনি? ইঁদুরের কামড় কিন্তু মারাত্মক, প্লেগ রোগের সম্ভাবনা আছে। এই আবির ভাইয়া, তুই টিকা নিয়েছিস তো? আবির ছোট বোনের সাথে তালে তাল মিলিয়ে বলল, টিকা? হ্যাঁ নেব, তবে এই বাসায় বোধহয় একটা ইঁদুরই আছে। আমি একটু আগে ভাবিকে বলছিলাম ইঁদুরটাকে মারার জন্য ওষুধ আনতে হবে, রাত বিরাতে কামড় দিলে তো সমস্যা। সাবিনা আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন আর মুখ টিপে হাসছিলেন। ইরিন যে আবিরের আলমারিতে লুকিয়েছিল সেটা তিনি জানতেন, কিন্তু আরিতা তো আর জানে না। সে আলমারিতে ইঁদুর ঢোকার কথা শুনে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। আবির সুযোগ বুঝে মজা নিচ্ছে। আরিতা আরও কিছু বলার জন্য মুখ খুলছিল, সাবিনা বেগম এসে তাকে টেনে ভিতরে নিয়ে গেলেন। তারপর যতটুকু বলা যায় বললেন, বাকিটুকু ইশারা ভঙ্গিতেই ঘটনার সারসংক্ষেপ বুঝিয়ে দিলেন। আরিতা ভিতরে চলে গেলে আবির উঠে দাঁড়ালো। আজকে রাতেই আবার তাকে ব্যাক করতে হবে, ছুটি নিয়ে আসতে পারেনি। অর্কের থেকে একটু আগেও ফোন এসেছে, ইরিন তার চলে যাওয়ার খবর শুনেছে। হ্যাঁ কিংবা না কিছুই বলেনি, চুপচাপ নিজের ঘরে চলে গেল। আবির একটু পর নিজের জামা কাপড় গোছানোর জন্য রুমে ঢুকতেই ইরিন ফট করে রুমের দরজা বন্ধ করে দিল। ঘরের লাইট অফ। আবির লাইটের সুইচ হাতড়ে লাইট অন করতে চাইলে ইরিন বাধা দিল। লাইট বন্ধ থাক। 0 পাওয়ারের ডিম লাইটটা অন করলো সে। ড্রেসিং টেবিলের উপর বড় মোমবাতি জ্বলছে। তার পাশেই দাঁড়ালো ইরিন। ওর পরনে কালো জর্জেট শাড়ি, কালো স্লিভলেস ব্লাউজের সাথে পরেছে, গলায় চিকন স্বর্ণের একটা লকেট, হাতে কালো রেশমি চুড়ি। আবির হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ। তার শরীর ঝিমঝিম করছে, মহাবিষ্ট লাগছে। দ্রুত দরজা খুলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, তুই আমার চাকরি খেতে চাস বেয়াদব মেয়ে? আমি তোকে ছাড়বো না, ছুটি নিয়ে আসি, তারপর তোর এসব ঢং বের করবো আমি। ইরিন মুখ টিপে হাসছে।
আবির দরজার কাছে দাঁড়িয়ে বিড়বিড় করছে, কিন্তু বেরোচ্ছে না। ইরিন দু হাতের চুড়ি রিনিঝিনি বাজিয়ে বলল, আমি কি আপনাকে আটকে রেখেছি? আপনি যান। আবির দরজা বন্ধ করে ফিরে এলো। ইরিন দুহাত মুখে চাপা দিয়ে হাসছে। আবিরকে তার দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকাতে দেখে কাছে এগিয়ে গেল সে। নিজের ক্ষীণকটিতে আবিরের শক্ত পেশিবহুল হাত দুটো রেখে ফিসফিস করে বলল, যাবেন? বাজি রাখলাম আপনি চাঁদতেই যেতে পারেন। চুপ বেয়াদব। ইরিনের হাসি থামছে না। দু হাতে আবিরের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে সে। আবির বিড়বিড় করে বলল, এবার বেয়াদব হয়ে নিউমোনিয়া হয়ে যাবে। রাত্রিবেলা আবিরের বুকের উপর শুয়ে আছে ইরিন। আবির ফোনে কথা বলছে। তার কথা বলা শেষ হতেই ইরিন ওর শার্টের বোতাম ঘোরাতে ঘোরাতে বলল, পাশরাতে প্রত্যেক স্বামী তার বউকে গিফট দেয়া হিসেব মতো আজকে আমাদের। এইটুকু বলে ইরিন বখাটে টাইপ একটা চোখ মারল। তুই দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস শিরিন। এখন বলুন আপনি আমাকে কি গিফট দেবেন? তুই আমাকে সালাম করছিস? বিয়ের রাতে তো বউরা স্বামীর পা ছুঁয়ে সালাম করে। ইস শক্ত তো। তাহলে আবার গিফট চাইছিস কেন? কিপটুস একটা। কি কিপটুস? আবির উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরোতেই ইরিন টুক করে একটা সালাম করে বসল। আবির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, যেন হঠাৎ করে কি ঘটেছে বুঝতে পারছে না সে। ইরিন গুটি গুটি পায়ে তার বুকের কাছে সরে এসে অভিমানী কণ্ঠে বলল, আমার কোনো গিফট লাগবে না। আপনি শুধু আমার সাথে সারা জীবন এভাবে ভালোবাসলে তাহলেই হবে। আপনি আমাকে ভুল বুঝলে আমার ভীষণ কষ্ট হয়। আমি সবার মতো বলতে পারি না, কিন্তু আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আবির মুচকি মুচকি হাসছে। ইরিন ফুপিয়ে উঠে বলল, আপনি যা বলবেন আমি তাই করব, আর কোনো পাগলামি করব না। কিন্তু আপনি আর কখন এভাবে রাগ করে চলে যাবেন না? বলুন যাবেন না? যাব না। গেলে? আবির মিটমিট করে হাসতে হাসতে বলল, যাব কিভাবে? তুই নিজেই তো গিলে নিয়েছিস। ইরিন লজ্জা পেয়ে বলল, যা। আবির শব্দ করেই হাসছে। কি সুন্দর লাগছে তার হাসিটা। ইরিন ঠোঁট কামড়ালো। আর একটু জ্বালাবে নাকি মানুষটাকে? পরে ভাবলো না, সে তো ভালো হয়ে যাবে বলে প্রতীক্ষা করেছে। আবির একবারেই ওর কানের সাথে ঠোঁট লাগিয়ে ফিস ফিস করে বলল, আর একটু পাগলামি করতে পারিস শিরিন, আমি কিছুই মনে করব না। ইরিন আবিরের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। আবির ফোনটা বের করে অর্ককে কল দিয়ে বলল, বোনের জামাই, আপাতত কাজগুলো তুমি সামলাও, আমি দুদিন পর আসবো। ইরিন হাসলো। আবির ইরিনকে কোলে তুলে বিছানায় আনলো। তারপর আর নেই, সমাপ্ত এখানে। হ্যালো গাইস, তো আমাদের এই গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এরকম গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সটে এর থেকেও দুর্দান্ত লেভেলের ফাজিল এবং রহস্যময় মাফি সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। তো চলুন, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, ভালো থাকবেন।